সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দূর দূরান্তের দেশ অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে আমাকে দেখছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের নতুন একটি এপিসোডে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। দর্শক বন্ধুরা, এই দুনিয়াতে একজন মানুষের প্রয়োজন হচ্ছে 3.5 জায়গা। একটা মানুষ যখন এই দুনিয়া ছেড়ে চলে যায় তখন সে শুধুমাত্র 3.5 জায়গা নিয়ে যায়। গোটা দুনিয়াতে আপনি এমন মানুষ খুব কমে পাবেন যার কিনা 3.5 জায়গা নেই, অথবা এমন ঘটনা আপনি আপনার জীবনে একটাও শোনেন নাই জায়গা না থাকার কারণে মানুষটাকে দাফন কাফন করা হয়নি। অথচ আমাদের এই সমাজে সবচেয়ে বেশি মারামারি, খুনাখুনি, রাহাজানি হয়ে থাকে শুধুমাত্র সম্পত্তির কারণে। সম্পত্তির কারণে একটা মানুষ যে মানুষরূপী কত বড় পশু হয়ে যেতে পারে, আপনি যদি আজকে লুবনার জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন তবে তা হারে হারে বুঝবেন। প্রিয় দর্শক শ্রোতা, একটা জীবনের গল্প যদি আপনি বুঝতে চান তাহলে ধৈর্য ধারণ করে আপনাকে গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। আর লুবনার জীবনের গল্পটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন, আমি নিশ্চিত করে বলতে পারি আপনার এই সময়টা বৃথা যাবে না, সময়টা কাজে লাগবে। তাই বরাবর মতো সবাইকে রিকোয়েস্ট করব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার নাম তাহমিনা ইসলাম লুবনা, আমার বাড়ি সিলেট জেলা। দর্শক শ্রোতা, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছে, আমার বাবা আছে, মা আছে, আর কেউ নেই। আমাদের পরিবারটা একটা ছোটোখাটো পরিবার এবং আমাদের পরিবারটা একটা উচ্চবিত্ত পরিবার। আমার আব্বা সিলেটের অনেক নামি দামি একজন ব্যবসায়িক। আমার আব্বার আছে সিলেটে একটা পেট্রোল পাম্প। এছাড়া আছে আমাদের সিলেট শহরেই 2টা বাড়ি। ছোটোবেলা থেকে বাবা মামাকে ভীষণ ভালোবাসা দিয়ে বড় করেছে। আমি শুনেছিলাম আমি জন্মানোর পরে নাকি আমার মা অনেক বেশি চেষ্টা করেছে সন্তান নেওয়ার জন্য, কিন্তু আল্লাহর আমার মাকে কোনো সন্তান দেয়নি। যার জন্য আমার বাবা সবসময় সবাইকে বলতো যে এটাই আমার ছেলে, এটাই আমার মেয়ে। বাবা আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসা দিয়েছে, এটা আমি কখনো বলে শেষ করতে পারবো না। যাই হোক, আমি আমার জীবনের গল্পটা আমার কলেজ জীবন থেকে শুরু করি। আমি সিলেটের কোনো একটা কলেজে পড়াশোনা করতাম। আমি পড়াশোনার প্রতি ততটা ভালো স্টুডেন্ট ছিলাম না, তবে সবাই বলে যে আমি নাকি অনেক বেশি সুন্দরী ছিলাম, আমি নাকি দেখতে অনেক বেশি সুন্দর। তো আমি সবার আমাকে যখন কেউ বলে যে কিরে তোর পড়াশোনা তোর মাথায় ঢুকে না কেন, আমি বলি যে একটা রীতিনীতি আছে যে সুন্দরী মেয়েদের মাথায় একটু মোটাই থাকে, ওদের ব্রেন বুদ্ধি কম থাকে। যাই হোক, এভাবে দুষ্টামি করতে করতে কলেজে আমার দিনগুলো কাটতে থাকে। তো কলেজে আমার সব রকম বন্ধু বান্ধব আছে, সবার সাথে আমি অনেক বেশি মজা মাস্তি করি। আমি যেহেতু অনেক বিত্তশালী পরিবারের একটা মেয়ে, আমার বাবা আমাকে প্রচুর পরিমাণ টাকা দেয়, মানে বাবা আমাকে অনেক বেশি টাকা দেয়। আমি যখনই বাবার কাছে টাকা চাই বাবা আমাকে তখনই টাকা দেয়। তো এভাবে আমরা কি করি, আমরা একবার আমাদের কলেজে সবাই মিলে প্ল্যানিং করি যে আমরা ঘুরতে যাব। তো ঘুরতে যাব, এখন কোথায় ঘুরতে যাওয়া যায়? তো সবাই মিলে প্ল্যানিং করলো যে তারা সবাই হচ্ছে কক্সবাজার যাবে। তো আমি যখন আমার পরিবারকে জানালাম যে আমি কক্সবাজার আমার ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাব, আমার মা এক কথা আমাকে মানা করে দিল। আমার মা বললো যে না, কক্সবাজার ঘুরতে যেতে হবে না, এত দূরে যাওয়ার দরকার নাই। অ্যান্ড সিলেটে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তোমরা চাইলে তো সিলেটে কোথাও ঘুরতে যেতে পারো। তখন আমি চিন্তা করলাম যে আমার মায়ের কথাটা কিন্তু মিথ্যা না, কারণ আমাদের এখান থেকে কক্সবাজারের ডিস্টেন্স কিন্তু অনেক। অ্যান্ড কক্সবাজারে গেলে ম্যাক্সিমাম 2-3 দিন ওখানে থাকতে হবে। অ্যান্ড ফ্যামিলির বাইরে বন্ধু বান্ধবদের নিয়ে 2-3 দিন থাকা এটাও ভালো দেখায় না। একটা সময় আমি চিন্তা করি যে না, আমি আর কক্সবাজার যাব না। যথারীতি এরপরের দিন কলেজে আসার পর আমি সবাইকে বলি যে আমরা কক্সবাজার না গিয়ে আমরা সিলেটে কোথাও ঘুরতে যাই, কারণ সিলেটে কত সুন্দর সুন্দর জায়গা আছে। তখন সবাই বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সিলেটেই ঘুরতে যাব। এরপর আমি আমার সমস্ত বন্ধুবান্ধবরা প্ল্যানিং করে আমরা খুব মজা করে 5টা ছেলে আর 5টা মেয়ে, আমরা 20 জন হচ্ছি খুবই ক্লোজ ফ্রেন্ড। আমরা 20 জন একসাথে চলাফেরা করি, আমরা 20 জন একসাথে স্কুল থেকে আসছি, আমরা স্কুলেও ক্লাসমেট ছিলাম। তো এরপর আমরা কী করি, 20 জনে মিলে আমরা প্ল্যানিং করেছি আমরা ঘুরতে যাব। তো যথারীতি আমরা কী করি, হয় না যে আমরা একটা মাইক্রোবাস ভাড়া করি, তো একটা মাইক্রোবাস নিয়ে আমরা ঘুরতে যাই। তো আপনারা যারা সাদা পাথর গিয়েছেন তারা খুব খেয়াল করে চিনবেন যে সাদা পাথরের আগে কিন্তু ওখানে মোটর সাইকেলে করে করে পর্যটকদেরকে সাদা পাথরে নিয়ে যাওয়া হয়। তো ওইখানে যাওয়ার পরে আমি আমার বান্ধবীদেরকে বলতেছিলাম, বন্ধু বান্ধবদেরকে বলতেছিলাম যে শোন, আমরা আর মাইক্রোবাসটাকে সাদা পাথর এখানে নিব না, আমরা সবাই হুন্ডা করে যাব। অ্যান্ড হুন্ডা করে যেতে না অনেক বেশি ভালো লাগে, এটা সত্য কথা। তো এখন সবাই আমার বলতেছে যে হুন্ডা করে যাবে, এতগুলো মানুষ এত হুন্ডা কোথায় পাবো? আমি বলি যে একটা হুন্ডার ভিতরে 2 জন উঠতে পারে, তাহলে আমরা একটা হুন্ডার ভিতরে 2 জন উঠবো। আমার বান্ধবীরা তখন বলতেছে আরে গদ্দব, তাহলে তো একটা হুন্ডার ভিতরে যদি 2 জন উঠে এখানে 10টা হুন্ডা লাগবে, 10টা হুন্ডা কোথায় পাবো? আমি বললাম যে 10টা হুন্ডা না থাক, অন্তত 5-6টা হুন্ডা তো আছে, তাই না?
তো এখন তারপর আমরা কী করি, মাইক্রোবাস থেকে নামি। এটা আমার মাথায় এমনিতেই আসলো, মানে আমার ইচ্ছে হলো যে আমি আর মাইক্রোবাস নিয়ে একদম সাদা পাথর ওখানে যাব না। তো এখানে নামার পরে আমি দেখি যে ওখানে মাত্র 5টা হুন্ডা আছে। 5টা হুন্ডা আছে। এখন 5টা হুন্ডাতে আমরা কী করবো, 10 জোড়া যেতে পারবো। মানে একটা হুন্ডাতে 2জন করে, 5টা হুন্ডাতে 10 জন যেতে পারবো। তো আমি সবাইকে বলতেছিলাম যে একটা কাজ করি, মানে আমরা একটা ছেলে একটা মেয়ে একটা হুন্ডাতে উঠবো, একটা ছেলে একটা মেয়ে একটা হুন্ডাতে উঠবো, এরকম করে করে আমরা যাব। তো ওরা যখন আমাদেরকে একবার নামাই দিয়ে আসবে অ্যান্ড পরের টিপে বাকিরা যাব, মানে 2বারে যাব। তো সবাই আমাকে বলতেছে তুই কি এত বোকা হয়ে গেলি, এত গাধা কেন, মাইক্রোবাস নিয়ে আসছি, মাইক্রোবাস দাঁড়া করে তুই মানে হুন্ডা দিয়ে যাবি। আমাকে সবাই বলতেছে যে তোর কাণ্ড দেখে মনে হয় যে টিকিট কেটে তারপর তুই হেঁটে চলে যাবে। আমি বলে আচ্ছা যাই হোক, এখন আমি যেটা বলেছি এটাই করবো, এভাবেই যাব। তো এখন সবাই উঠার জন্য মানে হুড়োহুড়ি করতেছে যে এ আগে যাবে ও আগে যাবে, মানে কে আগে উঠবে এটা নিয়ে অনেক বেশি দুষ্টামি হচ্ছে। তো আমি সবাইকে বলি যে না, মানে আমরা একটা লটারি করব। তো আমি বলি যে ওরা বলে, সবাই বলে যে কী লটারি। আমি বললাম যে মানে আমরা ছেলেদের নাম লিখবো অ্যান্ড মানে ছেলেদের নাম লিখে লিখে মানে আমরা কী করে নামগুলো উঠাবো, মানে আমরা একটা কাগজে সবগুলো ছেলের নাম লিখবো, লেখার পরে মানে প্রত্যেকটা মেয়ে একটা একটা করে কাগজ উঠাবে, উঠানোর পরে যেই মেয়ের মানে কাগজে যে ছেলের নাম উঠবে অ্যান্ড সেই ছেলের সাথে হুন্ডাতে উঠবে। এটা আমার জাস্ট একটা মানে একটা মজা ছিল আর কি, যে ঘুরতে যাইলে একটা মজা হয় না, ওরকম একটা মজা করলাম। এরপর আমি কী করি, 10টা সিরিকোড বের করি। 10টা সিরিকোড বের করে আমার 10টা বন্ধুর নাম ওই সিরিকোটের মধ্যে লিখি। লেখার পরে ওই যে কানামাছি অনেকেই খেলে, যারা খেলেছেন তারা জানেন, কানামাছি খেলা মানে হচ্ছে ওইরকম জাদুমন্টু খেলার সময় যেরকম হচ্ছে কাগজগুলোকে অনেক বেশি নাড়াচাড়া করা হয়, এরকম কাগজগুলোকে নাড়াচাড়া করে আমি লটারি মতো করে তখন আমি বললাম যে সবাই একটা একটা করে উঠাও। অ্যান্ড সবাই যখন একটা একটা করে উঠাচ্ছিল, আমি মনে মনে চোখটা বন্ধ করে আল্লাহর কাছে প্রার্থনা করতেছিলাম যে আল্লাহ আমার যেন রাজীব ওঠে। মানে আমার একটা ফ্রেন্ড আছে, আমাদের হচ্ছে কলেজের একজন শিক্ষকের ছেলে, যার নাম হচ্ছে রাজীব। আমি মনে মনে বলি যে আল্লাহ আমার ভাগ্যের জন্য রাজীব হয়, মানে সবাই যাতে অন্য অন্য ছেলেদেরকে উঠে ফেলে, আমি যেন রাজীবকে উঠাই। তো এখন আমি এরকম করে মানে আমি কী করলাম, যে কাগজগুলো সব কিছু আমি বললাম, আমি হাতে নিলাম, আমি বললাম তোমরা সবাই একটা একটা করে নাও এবং আমি সবার পরে নিব। তো সবাই একটা একটা করে কাগজ নিতেছে, লাস্ট কাগজটা আমার জন্য রাখা। এখন কিন্তু কেউ খোলে নাই, মানে আমরা কিন্তু একসাথেই খুলবো। তো এখন যখন কাগজগুলো হাতে নিলাম, হাতে নেওয়ার পরে সবাই খুলতেছে, মানে আমি খুলতেছি না, মানে সবাইরে জিজ্ঞেস করতেছি তুই কারা পাইছিস, তুই মানে আমার একটা 2-3টা বান্ধবী আছে, ওরা অনেক দুষ্ট, ওরা বলে বলবো কেন, তোর মানে তোর এখানে কোন ছেলে নাম উঠছে দেখি। তো আমি দেখাচ্ছিলাম না। তো আমার একটা বান্ধবী, 2টা বান্ধবী, 3টা বান্ধবীর সময় আমার 3টা বান্ধবী রাজীব বলে ডাকতেছে। যখন রাজীব বলে ডাকতেছে তখন আমি কিন্তু আমার সিরিকোডটা এখনো খুলি নাই। তখন আমি বলতেছি যে এই শোন, মানে মিথ্যা বলতেছিস কেন, দেখি তোর কাগজ দেখি। তোর কাগজে দেখতেছি যে সুমন লেখা, মানে আমার একটা বন্ধু আছে সুমন। আমি কিরে তোর কাগজে সুমন লেখা, তুই রাজীবকে ডাকলি কেন? তো বলতেছে তাহলে রাজীবের ভাগ্যে কে উঠছে, মানে রাজীবের টোকেনটা কোথায়? আমি বললাম ঠিক আছে, রাজীবের টোকেন কোথায় এটা বলে আমি কী করি, যখন আমার টোকেনটা খুলি তখন আমি অবাক হয়ে যাই যে আমার টোকেনের ভিতরে রাজীবের নাম লেখা। আমার তখন এত ভালো লাগে আমি ভুলে বুঝাতে পারবো না, আমি একেবারে চিল্লে উঠি। আমি বলছি আমার ভাগ্যে রাজীব উঠছে। তখন সবাই বলতেছে আরে আল্লাহ, মানে তুই কি রাজীবকে প্রত্যাশা করেছিলে, মানে রাজীবকে আশা করছিলে? আমি বললাম যে রাজীবকে আশা করছি কিনা জানি না, তবে রাজীব একটি ইনোসেন্ট ছেলে, রাজীবকে পাইলে ভালো হইতো। তো আমার সব বন্ধুগুলো বলতেছে কেন আমরা কি ইনোসেন্ট না? আচ্ছা রাজীবে ভালো, আমরা ভালো না? আমার বাকি বন্ধুগুলো রাগারাগি করে। তো আমি দুষ্টুমি করে বলেছি না রাগারাগি করো না, তোমরা সবাই ভালো, তোমরা অনেক লক্ষ্মী ছেলে। এরপরে যে যার মতো করে হুন্ডাতে যাচ্ছে, আমি কি করি, আমি প্রথম টিপে যাব না, আমি সেকেন্ড টিপে যাব। তো সেকেন্ড টিপে যাব, আমি রাজীবের সাথে উঠবো। তো যখন রাজীবের সাথে উঠলাম, মানে যিনি হুন্ডা ড্রাইভার উনি তো হুন্ডা চালাচ্ছে, আর রাজীব কী করলো, মানে হুন্ডাওয়ালার পিছনে বসলো, মানে মধ্যে বসলো অ্যান্ড আমি পিছনে বসলাম। বসার পরে আপনারা যারা সাদা পাথর গিয়েছেন তারা খুব খেয়াল করে চিনবেন যে সাদা পাথরের রাস্তাগুলো অনেকটা এলোমেলো, মানে এদিক সেদিক সাপের মতো আঁকাবাঁকা করে, তারপরে উঁচু নিচু রাস্তা, বাট রাস্তাগুলো অনেক সুন্দর, একেবারে গ্রামের মেঠোপথ যেরকম হয় না, যে একেবারে গ্রামের মেঠোপথের মতো। আর যখন এটা মানে শীতকাল ছিল, অনেক ঠান্ডা ছিল, সব কিছু মিলে তো ভালো লাগতেছিল। আর পর্যটকও অনেক বেশি ছিল, মানে প্রচুর পর্যটক। এভাবে যেতে যেতে যখন হুন্ডাটা একটু ব্রেক করতেছিল, আমি রাজীবকে জড়িয়ে ধরি। আমি বুঝতে পারি যে রাজীব বুঝতেছে যে আমি ওর সাথে ঘেঁষে বসে আছি। একটা পর্যায়ে আমি ওর কানের কাছে গিয়ে বলি রাজীব একটা কথা বলি। আমাকে বলো। আমি বলি শোনো না। বলি কি? বলো আমি তোমাকে ভালোবাসি। আমাকে বলে ওই দুষ্ট মেয়ে। আমি বললাম কেন, দুষ্ট হতে যাবো কেন? বলে এই মজা করো। আমি বলি না মোটেও মজা করতেছি না। তো বলে তাহলে কিন্তু আমি সামনে মানে যিনি হুন্ডা চালাবো ওনাকে বলে দিব। আমি বলবো আচ্ছা। হুন্ডাওয়ালাকে বলে কী হবে? তখন আমি হুন্ডাওয়ালা ভাইকে বলতেছি ভাই আপনার পিছনে যেই মক্কেলটা বসে আছে আমি ওই মক্কেলটাকে ভালোবাসি। তখন হুন্ডাওয়ালা খিলখিলিয়ে হেসে উঠলো, আমাকে বলতেছে আপনারা প্রচুর পরিমাণ দুষ্ট।
যাই হোক, এরপর আমরা সাদা পাথরে যাই। অ্যান্ড সাদা পাথরে যাওয়ার পর আমরা প্রচুর পরিমাণে ঘোরাফেরা করে সাদা পাথরে গেলে আপনি খুব খেয়াল করে দেখবেন, যারা ডিএসএলআর ক্যামেরা নিয়ে যাবেন তারা মানে ভিডিও করলে দেখবেন যে ওখানে মানে পাথর থেকে কিন্তু পাথরের জন্ম হয়, মানে একটা সাদা পাথর থেকে আরেকটা সাদা পাথর বের হয়, এত সুন্দর লাগে। যারা ওখানে গিয়েছেন তারাই জানেন। একটা ঝুলন্ত ব্রিজ আছে, সব কিছু মিলে খুবই চমৎকার একটা জায়গা। আমরা কী করি, ওখানে আমরা প্রায় দুপুর পর্যন্ত থাকি। অ্যান্ড দুপুরে থাকার পর সাদা পাথরের ওখানেই হচ্ছে একটা লাইক হচ্ছে মানে ইয়ে দিয়ে উপরে লাইক হচ্ছে কাপড়ের মতো দিয়ে ওখানে হোটেল বানানো হয়েছে, মানে মিনি হোটেল। অ্যান্ড হোটেলগুলো খোলামেলা, মানে হোটেলটা এরকম যে উপরে শুধুমাত্র একটা কাপড়, লাল কাপড় বাঁধা, আর চারপাশে কিছু নেই, চারপাশে খোলা। ওখানে আপনি খাবার খেতে পারেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি যে ওখানকার খাবারগুলো অনেক বেশি মানে চিপ প্রাইস, মানে দামটা কম। অ্যান্ড খাবারগুলো প্রচুর সুস্বাদু, মানে অনেক বেশি টেস্ট হয় খাবারগুলো। তো এরকম করে আমরা তখন কী করি, দুপুরবেলা একেবারে পেট ভরে সবাই ভাত খাই। অবাক হয়ে যাবেন যে আমরা প্রায় 20 জনের মতো ভাত খেয়েছি, বিল আসছে মাত্র 1800 টাকা। মানে আমরা 20 জন খাইছি, একজনে 100 টাকার খাবারও খাইতে পারি নাই। মানে আমরা কিন্তু ভাত খেয়েছি, ভাতের সাথে অনেক রকম তরকারি ছিল, ছোটো ছোটো তরকারি ছিল, কফি ভাজি ছিল, তারপর অনেক রকম মজার মজার খাবারগুলো ছিল আমরা খেয়েছি। বাট বিলটা অনেক কম আসছে, আমরা প্রচুর পরিমাণ মজা করছি। এরপর আমরা কী করি, সন্ধ্যার সময় যথারীতি বাসায় ফিরে আসি। যদিও আমাদের আরও অনেক জায়গার ভিতরে ঘোরার ইচ্ছা ছিল, কিন্তু বাড়ি থেকে মানে বাসা থেকে আব্বা এই পরিমাণ ডিস্টার্ব করতেছে আমি বলে বুঝাতে পারবো না। আর ডিস্টার্বের কারণ হচ্ছে আমার আব্বা আমাকে যে মাইক্রোবাসটা ঠিক করে দিয়েছিল, আচ্ছা যে মাইক্রোবাসে করে আমরা আসছিলাম এটা কিন্তু আমাদেরই মাইক্রোবাস, মানে আব্বা ঠিক করে দেওয়া একটা মাইক্রোবাস। তো মাইক্রোবাসের ড্রাইভারের সাথে আব্বা যখন কথা বলে তখন ওই মাইক্রোবাসের ড্রাইভার বলেছিল যে আমাকে হুন্ডার স্টপেজে রেখে ওরা হুন্ডা দিয়ে গেছে। তখন আবার একটু খারাপ লাগলো, আব্বা আমাকে বকাটকা দিয়ে বলতেছে যে তুই তাড়াতাড়ি বাসায় চলে আয়। এরপর যথারীতি আমি বাসায় চলে আসি। অ্যান্ড বাসায় চলে আসার পরের দিন যখন আমি কলেজে যাই তখন আমি রাজীবকে বলতেছিলাম যে রাজীব, আমি কিন্তু তোমাকে যে কথাটা বলেছি আমি কিন্তু তোমার সাথে দুষ্টামি করি না, আমি কিন্তু সিরিয়াসলি বলছি। তো বলে কোন কথা? আমি বললাম ওমা এর মাঝে ভুলে গেলা? আমাকে বলে না না সত্যি আমার মনে নাই। আমি বললাম ওই যে আমরা হুন্ডাতে বসে যে তোমাকে বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি, তখন আমাকে বলে যে ভালোবাসি বললেই কি ভালোবাসা হয়ে যায়? আমি বলি তাহলে ভালোবাসার জন্য কী কী করতে হয়? আমাকে বলে ভালোবাসার জন্য অনেক পথ অতিক্রম করতে হয়। আমি বলি কত পথ অতিক্রম করতে হয়? ও বলে মাইলের পর মাইল। আমি বলি মাইলের পর মাইল নয়, আমি দেশের পর দেশে অতিক্রম করতে পারবো শুধু তোমার জন্য। তখন আমার দিকে তাকে বলতেছে যে আজীবন শুনেছি ছেলেরা মেয়েদের পিছনে করে, কিন্তু আজকে দেখতেছি যে একটা সুন্দরী মেয়ে একটা ছেলের পিছনে ঘুরতেছে। আমি বললাম দেখছো তোমার কপালটা কত ভালো। তখনও আমাকে বলতেছে আচ্ছা আমি তোকে একটা কথা বলি লুবনা, আমি জানি যে আমাদের কলেজের প্রত্যেকটা ছেলে তোমাকে পছন্দ করে, অ্যান্ড তুমি চাইলে যে কোনো ছেলের সাথে রিলেশন করতে পারো, কিন্তু তুমি আমার সাথে রিলেশন করার জন্য মরিয়া হয়ে উঠেছো কেন? আমি বলি দেখো তোমার সাথে রিলেশন করার জন্য মরিয়া হয়ে উঠি নাই, বাট আমার কাছে কেন জানি মনে হয় যে সবার চেয়ে তুমি একটু অন্যরকম। ও বলে কেমন অন্যরকম? আমি বলি যে একা একা থাকো, কার সাথে খুব বেশি কথা বলো না, অ্যান্ড তোমার মনটা অনেক বেশি ভালো। তখন ও আমাকে বলতেছে যে কে বলছে আমার মনটা অনেক বেশি ভালো? আমি বলতেছিলাম কেন, কে বলতে হবে কেন? আমি তো দেখি যে তুমি অনেক সবসময় একটু একা একা থাকতে পছন্দ করো, একটু নীরব থাকতে পছন্দ করো, তুমি অনেক বেশি ইনোসেন্ট। তো কথা বলতে বলতে আমাকে বলে যে দেখো আমরা ক্লাসমেট, আমরা চাইলে একজন আরেকজনকে বিয়ে করতে পারবো না, সুতরাং রিলেশন করে আমরা আমাদের জীবনটাকে নষ্ট করতে চাই না। আমি তাকে বলি যে কেন আমরা বিয়ে করতে পারবো না? যারা রিলেশন করে, যারা ক্লাসমেট তারা কি বিয়ে করে না? তখন রাজীব আমাকে বলতেছিল যে তাদের সংখ্যা খুবই কম। আমি বলি ওই কম সংখ্যার ভিতরেই আমি আর তুমি থাকবো। তখন সে আমাকে বলে যে সত্যি বলতেছো যে তুমি আমাকে ভালোবাসো নাকি মজা করতেছো? আমি বলি আমি তোমার সাথে মোটেও মজা করতেছি না রাজীব, আমি তোমাকে সত্যি ভালোবাসি। তখন ও আমাকে বলে যে তুমি কি আমাকে বিয়ে করতে পারবা? আমি বলি আজব ব্যাপার, গাছ লাগাইছি ফল খাবো না? মানে গাছ লাগানোর টার্গেট তো ফল খাওয়া, তাই না? সুতরাং বিয়ে কেন করবো না? প্রেম করবো তো বিয়ে করার জন্যই। তো বলে যে সত্যি? আমি বললাম একদম সত্যি। তখন আমাকে বলতেছে যে আমার শোনেন আমার না অবাক লাগতেছে যে মানে আমার কাছে বিশ্বাস হচ্ছে না। আমি বলি তুমি বিশ্বাস করো বা না করো আমি তোমাকে ভালোবাসি। এটা বলার পরও আমার মুখের দিকে অনেকক্ষণ তাকায় থাকে বলতেছে যে আমি তোমাকে একটা কথা বলেছি, আমি বেশ কিছুদিন ধরে তোমাকে ফলো করতেছি, কিন্তু বলার সাহস পাচ্ছি না যে আমি তোমাকে ভালোবাসি। আমার কাছে মনে হয় যে আমি তোমাকে ভালোবাসি বললে তুমি আমাকে রিজেক্ট করে দিবা, অ্যান্ড তুমি যে আমার সাথে মাঝে মাঝে দুষ্টামি করো আমি ভাবি এগুলো সম্পূর্ণই দুষ্টামি। আমি বলি দেখছো যে মেয়েদের মুখ ফাটে তো বুক ফাটে না, অথচ আমার মুখটাই ফেটে গেল। তুমি আসলে আমাকে বুঝো না। তখন আমাকে বল আচ্ছা ঠিক আছে। এরপর থেকে রাজীবের সাথে আমার কঠিন একটা সম্পর্ক হয়ে যায়। এভাবে যেতে যেতে আমরা একই সাথে এইচএসসি কমপ্লিট করি, আমরা কলেজ জীবন শেষ করি। তারপর সিলেটে আমরা দুজনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, একই বিশ্ববিদ্যালয়ে আমরা ভর্তি হই, আমরা ওখানে পড়াশোনা করি, অ্যান্ড দুজনের মাঝে একটা গভীর প্রেমের সম্পর্ক হয়। আমাদের কলেজের প্রত্যেকটা ছেলে মেয়ে এই রিলেশনের ব্যাপারটা জানে। তো এভাবে যেতে যেতে একদিন আমি কী করি, রাজীবকে আমাদের বাসায় ইনভাইট করি। এমনিতেই কোনো কারণ নাই, মানে অনলি শুধু রাজীব না, রাজীব সহ আমার আরও 2-3টা বন্ধু বান্ধবকে বাসায় ইনভাইট করার পরে রাজীব তখন আমাদের বাসা আসে। আমি সেদিন প্রচুর পরিমাণ রান্নাবান্না করি, মানে আমি নিজে রান্নাবান্না করি, যে রাজীব আসবে ওকে আমি খাওয়াবো, এই জন্য আমি অনেক বেশি রান্নাবান্না করি।
তো যথারীতি রাজীব যখন আসে ওকে আমরা টেবিলে মানে খেতে দিয়ে ও খেতে বসে। তো আমি সবার প্লেটে বেড়ে বেড়ে দিচ্ছি, মানে সবাইকে দিচ্ছি। বাট এরই মাঝে আমি রাজীবকে একটু অন্যভাবে মানে খাতিমদারি করি, মানে রাজীবকে হচ্ছে আমি একটু বেশি বেশি দিয়ে মানে খাওয়াচ্ছিলাম, একটু বেশি বেশি দিচ্ছি। অ্যান্ড ওর পাশে মানে ওর সাথে ঘেসে ঘেসে ওকে খাবার দিতেছি। তো আমার একটা বান্ধবী ছিল, ও একটু দুষ্ট টাইপের, ও আমার বলতেছে আচ্ছা আচ্ছা বুঝছি, মানে নিজের জামাইরে এত ভালো করে খাওয়াবা, আমাদেরকে ইনভাইট করে কেন আনছো, মানে জামাইয়ের প্রতি যদি এত টানার ভালোবাসা থাকবে। অ্যান্ড তখন কি করে মানে আমার মানে পাশের মানে আমাদের পাশের সোফার ভিতরেই আমার খালামুনি বসেছিল। আমার খালামুনি কথাটা স্পষ্ট শুনতে পায়। আমি তখন ব্যাপারটা মানে ওভাবে খেয়াল করি যে খালামুনি ওখানে বসে আছে। তো আমি কি করি, দুষ্টামি করতে করতে রাজীব তখন বলতেছিল যে তোমাকে লোকমান ধরে খাওয়াই দিই। আমি তখন বলি যে খাওয়াই দিবা, আচ্ছা ঠিক আছে। তো তখন আমি কি করি, ওর পাশে বসার পর ও আমাকে লোকমান ধরে খাওয়াই দেয়। অ্যান্ড তখনও কিন্তু আমি খেয়াল করি যে আমার খালাম্মা সোফার মধ্যে বসে আছে, খাওয়ার ওর হাতে লোকমার খাবার খেয়ে যখন আমি আসি অ্যান্ড ফেরার সময় আমি দেখি যে আমার খালামুনি ওখানে বসে আছে। তখন খালামুনি বসে আছে, এখন আমি চিন্তা করতেছি আল্লাহ, এখন যদি আমার খালামুনি যদি মানে মাইন্ড করে ফেলে, খালামুনি যাতে মাইন্ড না করে, এই জন্য আমি আমার বাকি বন্ধুদেরকে বলতেছি যে তোরা সবাই আমাকে লোকমা ধরে এক লোকমা করে খাওয়াই দে। তো সবাই বলতেছে যে আচ্ছা ঠিক আছে। তো এক লোকমা করে সবাইকে খাওয়াই দিচ্ছে। অ্যান্ড ওইখানে আমার একটা বান্ধবী বলে যে তুই কিন্তু পানিতে ডুবে মরে যাবে। আমি বললাম কেন, পানিতে ডুবে মরবো কেন? ও আমারে বলে আরে এক লোকমা খাইলে তো পানিতে ডুবে মরে যায়, মানে 2 লোকমা খেতে হবে। আমি তখন বলেছি আল্লাহ, ও তো আমার মাইরিয়ে ফেলবে। এরপর আমি প্রত্যেকের কাছ থেকে 2 লোকমা করে খাবার খেতে খেতে আমার পেটের অবস্থা এমন অবস্থা হয়েছে যে আমি আর পেট লড়াইতে পারতেছি না। তো আমার বান্ধবীদেরকে আমি ইশারা দিতেছি যে তোরা খালাম্মার সামনে কিছু বলিস না। বাট তারপরেও ওরা বিভিন্নভাবে মানে রাজীবকে নিয়ে আমাকে ইঙ্গিত করে কথা বলে, মানে প্রচুর ইঙ্গিত করে কথা বলে। তো একটা পর্যায়ে সন্ধ্যার সময় মানে আমার এই মানে বন্ধু বান্ধবগুলো চলে যায়। যাওয়ার পরে আমার মা আমার উপরে একটু ভীষণ রেগে থাকে, মানে মা আমার সাথে অতটা কথা বলে না, একটু গম্ভীর ভাব ধরে থাকে। তো অনেক রাগারাগি করে আমার সাথে, আমি বুঝি না কেন এরকম করে। যেতে যেতে মায়ের সাথে রাগ করে এরপরের দিন আমি আর কলেজে যাই না, কারণ মানে বিশ্ববিদ্যালয়ে যাই নাই। আমার মা আমাকে প্রচুর পরিমাণ আমার সাথে রাগারাগি করে। তো রাগারাগিটা কেন করে আমি বুঝতে পারি না, এই জন্য আমি রাগ করি, মানে আমি আর যাই নাই। তো বিশ্ববিদ্যালয়ে যেদিন যাই না, আমার খালাম্মা আমাকে মানে আমাদের খালাম্মা কিন্তু বেশিরভাগ সময় আমাদের বাসাতেই থাকে। আর আমার খালাম্মার বাসাও কিন্তু সিলেটেই, মানে শহর ওনার হচ্ছে অত বেশি মানে বড় লোক না, বাট আমার খালাম্মা কিন্তু অনেক ভালো মানুষ। আমার কাছে মনে হয়েছে অনেক বেশি ভালো, আমাকে অনেক বেশি ভালোবাসে, মানে দুষ্টামিও করে, কথাও চাল, আবার আমাকে ভালোবাসে। তো খালাম্মা তো আমার খালু কিন্তু একটা ব্যাংকে চাকরি করে, খালু একজন ব্যাংকার। তো খালাম্মা কী করে, আমি তো তখন আমাকে খালাম্মা সকালবেলা বলতেছে কিরে লুবনা, তুই কলেজে যাবি না? আমি তখন বলতেছি না আমি যাবো না। পরে বলে কেন যাবেন? আমি বলি দেখো না তোমার বোন আমার সাথে কীরকম করে। তো বলে কীরকম করে? আমি বলি যে আমার সাথে কত কথা কাটাকাটি করে, দুষ্টামি করে। এরপরে উনি আমার সাথে তো স্যাঁচ্ছা দিয়ে রাগ দেখাইতেছে। তো খালাম্মা বলতেছে মা রাগ করলে এরকম করতে হয় না। এরকম করে খালাম্মা আমাকে অনেক বুঝায় যে আমার কপালে চুমা দেয়। এরপর আমাকে বইপত্রগুলো দিয়ে বলে যে তুই যা। তারপর আমি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যাই। যাওয়ার পরে আমি যখন বাসায় আসি, অ্যান্ড বাসায় আসার পরে একই অবস্থা, মা আমার সাথে কথা বলে না। আমি তখন মাকে জড়াই ধরে, মানে একটু আমার খুবই কষ্ট লাগে যে মা আমার সাথে কেন কথা বলবে না। আমি আমার মাকে এত ভালোবাসি, মা আমার সাথে কথা বলবে না। আমি তখন মাকে জড়াই দিয়ে বললো যে মা গো, আমি তো তোমার একটাই মেয়ে, তুমি না বলো যে আমি তোমার ছেলে, আমি তোমার মেয়ে, তুমি আমাকে এত ভালোবাসো, তাহলে আমার উপর রাগ করে আছো কেন? আমি কী অন্যায় করছি আমাকে বলো। তখন আমার মা আমাকে বলতেছে তুই যেগুলো শুরু করছিস এগুলো ভালো করতেছিস না। আমি বলি কোনটা ভালো করতেছি না আমাকে বলো। তো বলে যে তুই ছেলেদের সাথে ছেলেদের সাথে হচ্ছে এখানে সেখানে ঘুরতে চলে যাস, এরপরে বাসার ভিতরে ছেলে মেয়ে আই না, মানে সবার সাথে এরকম বাসাটাতে তুই একটা মানে নষ্টা পাড়া বানাই ফেলছিস। আমি তখন আমার মারে বলতেছি মা তুমি এরকম করে কেন বলতেছো, বাসা নষ্ট পারা হতে যাবে কেন? আর আমি যাদেরকে নিয়ে আসছি তারা তো কেউ বাইরের লোক না, তারা তো আমারই বন্ধু বান্ধব না, তারা তো আমারই ক্লাসমেট। তখন আমার মা বলতেছে যে এটা কেমন ক্লাসমেট যে তোকে লোকমান ধরে ভাত খাওয়াই দেয়, তোকে জড়ায় ধরে। আমি তখন আমার মাকে বলি যে মা আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, আমরা সবাই অনেক বেশি ক্লোজ। এই জন্য আমার মা বলে এমন ক্লোজ আমি এমন ক্লোজ মেয়ে আমার দরকার নাই যে মেয়ে বন্ধুদের কাছ থেকে হাতে মানে ওদের হাতের লোকমা দিয়ে ভাত খায়। তো আমি তখন বুঝতে পারছি আমার মা আমার উপরে প্রচুর পরিমাণ রেগে গেছে। এরপর আমি ব্যাপারগুলোকে স্কিপ করে আস্তে আস্তে করে চলতে থাকি। একটা সময় আস্তে আস্তে করে আমরা একটু ঠিক হয়। দেন আমি যখন কলেজে যাই তখন রাজীবের সাথে আমার সম্পর্কটা, মানে বিশ্ববিদ্যালয়ের রাজীবের সাথে আমার সম্পর্কটা খুবই গভীর হয়ে যায়। এক কান দুই কান করতে করতে এই খবরটা কীভাবে জানি আমার বাবার কানেও চলে আসে। আমার বাবার কানে আসার পরে একদিন বাবা আমাকে আমার মায়ের সামনে জিজ্ঞেস করে, আমাকে বলতেছে, আমার বাবা কিন্তু আমাকে মানে খুবই আদর করে ডাকতো, যে লুবু বলে ডাকতো। আমার বাবাকে বলতেছে কিরে মা লুবু, তোকে একটা কথা জিজ্ঞেস করবো? আমি বললাম হ্যাঁ বাবা বলো। আমাকে বলতেছে যে আমি তোর সম্বন্ধে যে কথাগুলো শুনতেছি এই কথাগুলো কি সত্য? আমি তখন আমার বাবাকে বলি যে বাবা কী শুনতেছো? বলে যে মানুষ বলে যে তোর নাকি বিয়ের বয়স হয়ে গেছে, তোকে নাকি বিয়ে দিতে হবে। আমি তখন বলি যে আব্বা এটা তুমি কেমন কথা বলতেছো, যে আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ে পড়তে আমার তো বিয়ের বয়স হয়েছে, তুমি এখন কী করবা, বিয়ে দিয়ে দিবা? তো আমাকে বলে যে হ্যাঁ বিয়ে দিব, কিন্তু এখন চিন্তা করতেছি যে আমি তোকে অনেক দূরে বিয়ে দিব, মানে সিলেটের অনেক বাইরে। আমি বললাম যে কেন সিলেটের অনেক বাইরে কেন
সময় বিয়ে দিবা? তখন আমার আব্বা আমার দিকে তাকে মুসকে মুসকে হাসকে বলতেছে, নাকি হচ্ছে মানে তোমাদের ওই মানে প্রফেসরের ছেলের কাছে বিয়ে দিবা, তোমাদের কলেজের প্রফেসর। আমি তখন একটু ভয় পেয়েছি, আমার আব্বার মুখের দিকে তাকাই থাকে। আমার আব্বা কিন্তু আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসে, অনেক ভালোবাসে। আমি আব্বাকে বলতেছিলাম যে আব্বা তুমি এটা আমাকে কেমন কথা বলতেছো? আব্বা আমাকে বলতেছে, মা এগুলো ভালো না, এগুলো করিস না। আমি তখন আমার আব্বাকে বলতেছি, আব্বা কোনটার কথা তুমি আমাকে বলতেছো? আব্বা আমাকে বলতেছে যে তুই যেটা করতেছিস। আমি বললাম, আব্বা আমি কোনটা করি? আমাকে বলে যে তোদের প্রফেসরের ছেলের সাথে তুই নাকি প্রেম করিস, এটা হচ্ছে মানে অনেকে আমাকে বলে। আমি বলি, তুমি কি আমাদের কলেজে বা বিশ্ববিদ্যালয়ে গেছিলা, তুমি কেমনে জানো? আমার আব্বা আমাকে বললে যে সিলেটের সব মানুষের কানে কানে এই কথাটা পৌঁছে গেছে, অ্যান্ড আমি তোকে রিকোয়েস্ট করি যে মা তুই এই কাজগুলো করিস না, অ্যান্ড এগুলো কিন্তু ভালো না। আমার একটা মান সম্মান আছে, আমার মান সম্মানে কিন্তু অনেক বড় আঘাত আনে। আমি তখন আমার আব্বাকে বলেছি, আব্বা তুমি এগুলো সব কিছু মিথ্যে কথা শুনতেছো, এগুলো একটা কথা ট্রু না। তখন আমার আব্বা বলতেছে যে আমি মিথ্যে বলতে যাবো কেন, আমি যা বলতেছি সবই সত্য বলতেছে। তো এভাবে আব্বার সাথে আমার অনেক বেশি টকজক হয়। বাট তারপর থেকে আমি বুঝতে পারি যে আব্বা আমাকে কিছুটা হলেও সন্দেহ করছে, মানে সন্দেহ করছে। আব্বা প্রথম দিকে যদি একটু মানে হেসে হেসে কথা বলছে, একটু মজা করছে, বাট শেষের দিকে আব্বা অনেক বেশি সিরিয়াস হয়ে গেছে। আব্বা খুব সিরিয়াস করে আমাকে কথাগুলো বললো। তো এইভাবে যেতে যেতে আমরা তখন আমার সম্পর্কটা রাজীবের সাথে ভালোই চলতেছে। অ্যান্ড একটা পর্যায়ে হঠাৎ করে রাজীবের মা অসুস্থ হয়ে যায়। তো রাজীবের মা অসুস্থ হয়েছে, মানে খুবই অসুস্থ হয়েছে, ওনাকে হসপিটালে ভর্তি করানো হয়। আমরা সমস্ত বন্ধু বান্ধব সবাই মিলে ওনাকে হসপিটালে দেখতে যাই। তখন রাজীবের মা হঠাৎ করে ভায়না ধরে যে রাজীবকে বিয়ে করাবে। তখন বলতেছে যে রাজীবকে বিয়ে করাবে, কারণ রাজীব সবার বড়, আর রাজীবের ছোট একটা ভাই আছে, একটা বোন আছে। তো বলতেছে যে রাজীবকে বিয়ে করাই দিবে। এখন রাজীবকে বিয়ে করাবে, এটা শোনার পর তো আমার কলিজার নিচে কামড় মারে। অ্যান্ড তখন রাজীব আমাকে বলতেছে যে লুবনা এখন কী করবো বলো? আমাকে তো আমার মা বলতেছে বিয়ে করানোর জন্য। আর সবাই বলতেছে যে কারণ রাজীবের মায়ের অবস্থা খুবই খারাপ ছিল, উনি যে কোনো সময় মারাও যেতে পারে, মানে খুবই ক্রিটিক্যাল অবস্থা ছিল। তো সবাই বলতেছে যে উনি হয়তো মানে ওনার একটা অঘটন ঘটে যেতে পারে। এখন রাজীবকে বিয়ে করাই দিলে রাজীবের মানে বউটা অন্তত ওর মা দেখে যেতে পারতো। রাজীবের বাবারও সে একই কথা। অ্যান্ড আমি কিন্তু তখন চিন্তা করতেছি যে আল্লাহ, আমি এই মুহূর্তে কী করতে পারি, কাকে কী বলতে পারি। দিন যত যাচ্ছে আমার বুকের ভিতর ধুক ধুক করে ব্যথাটা বাড়তেছে। আমি আমার দুঃখগুলো কাউকে বলতে পারি না, আমার প্রচুর পরিমাণ কষ্ট হয়। আমি বাসায় এসে একরকম খাওয়া দাওয়া বন্ধ করে দিই, একটু গম্ভীর হয়ে যায়। আর এই সময় আমি আমার আব্বাকে বিয়ের কথা বলতেও পারবো না, কারণ আমার আব্বাকে আমার এই মুহূর্তে বিয়ের কথা বলাটাও সম্ভব না। আমি একটা মেয়ে মানুষ, আমি কী করে আমার বাবাকে বিয়ের কথা বলবো? এভাবে দিন যত যাচ্ছে আমার কষ্টের পরিমাণটা বাড়তেছে। একটা সময় আমি প্রচণ্ড রকম কান্নাকাটি করি, মানে কান্নাকাটি করি কলেজে যে মানে বিশ্ববিদ্যালয়ে গিয়ে কান্নাকাটি করি। তখন রাজীব আমাকে বলে, তুমি তোমার বাবার মায়ের কাছে কেন ব্যাপারটা বলতেছো না? আমি বলি, আমি একটা মেয়ে হয়ে কীভাবে আমার বাবার কাছে আমার বিয়ের কথা বলবো? তখন ও আমাকে বলে, তাহলে কি আমি বলবো? আমি বলি, তুমি বলতে পারলে তো অনেক ভালো হয়, তুমি বলতে পারবা? ও আমাকে বলে, কেন পারবো না, অবশ্যই পারবো। আমি বলি, শোনো না, তুমি না বলে একটা কাজ করো, তোমার আব্বাকে আমার আব্বার কাছে পাঠাও। তখন ও বলতেছে যে আমার আব্বা কিন্তু তোমার আব্বার কাছে যাবে না। আমি বললাম, কেন যাবে না? ও বলে, তোমরা অনেক বেশি বড় লোক, এত বড় লোকের কাছে আমার আব্বা যাবে না। আমি বলতেছি, আরে বড় লোক আর গরিব দিয়ে কি আছে, তুমি তো আমার আব্বাকে আমার বাসায় পাঠাও না প্লিজ রাজীব। খুবই কান্নাকাটি করি। একটা পর্যায়ে আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি আমার আব্বাকে মানে না পাঠাইলেও আমি আমার একটা মামা আছে, আমার মামাকে পাঠাবো। এর 2-3 দিন পরে রাজীব কী করে, তার মামাকে আমাদের বাসা পাঠায়। পাঠানোর পরে রাজীবের মামা মানে একজন হুজুর ছিল, উনি একদম দাড়ি টুপিওয়ালা, খুবই ভালো মানে দেখতে অনেক ভালো মনে হচ্ছিল। উনি আমাদের বাসায় এসে আমার আব্বার সাথে কথা বলে। অ্যান্ড কথা বলার একটা পর্যায়ে উনি আমার আব্বাকে রাজীবকে বিয়ের প্রস্তাব দেয়। আমার আব্বা তখন কথাটা মুখের উপরে ওনাকে নিষেধ করে দেয়। আমার আব্বা বলেছে আমার মেয়ের এখনও বিয়ের বয়স হয়নি, অ্যান্ড আমি আমার মেয়েকে পড়াশোনা করাবো, আমার একটাই মেয়ে, আমার তো আর কোনো ছেলেও নাই, তো আমার মেয়েটা আমার বাড়ি থেকে চলে যাবে, এটা আমি মেনে নিতে পারি না। তখন ওই ভদ্রলোক মানে আমার আব্বাকে বলতেছিল যে মানে রাজীব তো আর দূরের ছেলে না, রাজীবের বাসাও এখানে সিলেটেই, আপনি চাইলে আপনার মেয়েটা আপনার কাছেই থাকতে পারবে, আপনার বাসায় থাকতে পারবে। কিন্তু আমার আব্বা এক কথা আবার নিষেধ করে দেয়। আব্বা যখন নিষেধ করে দেয় তখন আমি কী করবো, আমি কোনো দিশকুল পাইতেছি না। আমার তখন এত পরিমাণ কষ্ট হয়, পুরো পৃথিবীটা যেন অন্ধকার হয়ে যায়। আমি তখন একেবারে টোটালি খাওয়া দাওয়া বন্ধ করে দিই। অ্যান্ড খাওয়া দাওয়া বন্ধ করে দিই, এই ব্যাপারগুলো আমার মা আমার বাবার কাছে বলে। একদিন রাত তখন আনুমানিক 1টার মতো ছিল, মানে আমার বাসায় আমার রুমের সামনে একটা অনেক বড় ব্যালকনি আছে। আমি ব্যালকনির ভিতরে রাত 1টা বাজে বসে আছি। অ্যান্ড এই দৃশ্যটা মনে হয় আমার আব্বা কিন্তু আবার মানে নিচে হাঁটাহাঁটি করে। হাঁটাহাঁটি করতে গিয়ে আমার ব্যালকনিটা কিন্তু নিচ থেকে একদম ক্লিয়ার দেখা যায়। তো আব্বা বুঝতে পারছে যে আমি আমার মানে লাইক ব্যালকনি বলতে একটা বারান্দার মতো ছিল, তো এখানে বসে আছি। আব্বা তখন নিচ থেকে মানে আসে কী করে, আমার দরজা নক করে। দরজা নক করার পর আমি দরজা খুলি, খোলার পর আব্বা ভিতরে আসে। আব্বা ভিতরে এসে আমার সাথে বারান্দায় বসে আমাকে বলতেছে, মা তোর কি মন খারাপ লুবু? আমি বলতেছি না, আমার তো মন খারাপ না আব্বা, ঠিক আছে। পরে বলতেছে, মা লুবু আমি তোকে অনেক ভালোবাসি মা, আমি কি তোকে একটা প্রশ্ন করতে পারি? আমি বললাম, হ্যাঁ বাবা করো, সমস্যা কি? আমার আব্বা আমাকে বলতেছে, তুই কি ওই যে ছেলেটা আসছিল ওর মানে ভাগনার জন্য, তুই কি ওর ভাগনাকে চিনিস? আমি তখন কোনো কথা বলি না, নিচের দিকে তাকিয়ে আসি।
আমার আব্বা আমাকে বলতেছে, মা মিথ্যে মানে আমার কাছে লুকাইস না, মিথ্যে বলিস না, তুই চিনোস কিনা। আমি বলি, বাবা তুমি যে ছেলেটাকে নিয়ে আমাকে সন্দেহ করতা, ওই প্রফেসরের কথা বলে যে তুমি আমাকে বলতা, তুমি কি জানো এটা যে প্রফেসরেরই শালা? তখন আমাকে বলতেছে, কি বলিস? আমি বলি, হ্যাঁ। কেন, তোমাকে বলেনি? বলে যে না, এটা তো আমাকে বলেনি। আমি বললাম যে হ্যাঁ, উনি হচ্ছে প্রফেসরের শালা, অ্যান্ড প্রফেসরের ছেলে রাজীবকে আমি খুব পছন্দ করি। তখন আমার আব্বা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতেছে, তাহলে তুই আমাকে কথাটা আগে বলিস নাই কেন? আমি বললাম, আব্বা আমি তো একটা মেয়ে মানুষ, আমি এখন কীভাবে তোমাকে এই কথাগুলো বলি? আমার আব্বা আমাকে বলে, মারে আমি তোকে আমার জীবনের চেয়ে তো বেশি ভালোবাসি, তোর ইচ্ছা আমার ইচ্ছা, তোর খুশি আমার খুশি, তুই যেটা বলবি আমি সেটাই করব, আমি কখনো তোর কথার বাইরে যাব না। তখন যথারীতি আমার আব্বা করে কি, আমার আব্বা তখন আমার আম্মার সাথে কথা বলে, আমার আম্মাকে বলে যে এই ঘটনা, আমার মেয়ে তো ছেলেকে পছন্দ করে, এখন এটা নিয়ে তো কোনো দ্বিমত করা যাবে না। তো এখন সব কিছু মোটামুটি প্রায় ঠিক হওয়ার পথে মানে আব্বা আবারও হচ্ছে রাজীবের বাবাকে ফোন করে, রাজীবের বাবার সাথে ফোন করে কথাবার্তা বলে রাজীবের বাবাকে আমাদের বাসায় নিয়ে আসে। আমাদের বাসায় আনার পরে আমার আব্বা তখন রাজীবের বাবার কাছে সব কিছু খোলাখুলি কথাবার্তা বলে, অ্যান্ড রাজীবের বাবাও প্রচুর পরিমাণ খুশি হয়। পারিবারিকভাবে রাজীবের সাথে আমার বিয়েটা ঠিক হয়। এখন বিয়ে ঠিক হয়, কিন্তু একটা সমস্যা আছে। আমার আব্বা বলতেছিল, আমার একটা কাকা আছে, আমার কাকা কিন্তু লন্ডনে থাকতো। তো আমার আব্বা বলতেছে যে আমার ভাই তো লন্ডনে আছে, ও লন্ডন থেকে আসা পর্যন্ত আমার যেহেতু একটাই মেয়ে, তাহলে ওই আমার ভাই আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি আপনার সাথে কথাবার্তা সব কিছু ঠিক করে রাখলাম, আমার মেয়ে যাবে, আপনার ওয়াইফে আমার মেয়েকে দেখবে, একেবারে সব কিছুই ঠিক আছে, কিন্তু আমরা অনুষ্ঠান বা বিয়েটা করব, মানে বিয়েটা করাবো যখন আমার ওই আমার ছোটো ভাইটা লন্ডন থেকে আসবে। তখন রাজীবের বাবা বলতেছে যে না, আপনি যেটা বলেন এটাই হবে, কোনো সমস্যা নেই, আপনার ভাই আসার পর যদি আপনি বিয়ে করাইতে চান তাহলে তখনই করাবেন, কোনো সমস্যা নেই। এরপরে আমার সাথে রাজীবের সম্পর্কটা খুবই গভীর যাচ্ছে। আমি রাজীবের মায়ের কাছে যাই, ওনাকে আমি সেবা যত্ন করি, এবং মাঝে মাঝে রাজীবদের বাসায় রান্নাবান্নাও করি। খুবই গভীর সম্পর্ক হয়ে যায় রাজীবের সাথে আমার। প্রতিটা মুহূর্ত আমি রাজীবের সাথে কথা বলি, এত গভীর সম্পর্ক যে একটা মুহূর্ত আমি রাজীবকে না দেখলে থাকতে পারি না। যেতে যেতে আস্তে আস্তে করে প্রায় 1.5 মাসের মতো কেটে যায়। আমার কাকা আসবে আরও 1 মাস পরে। তো 1 মাস আগে হঠাৎ করে একদিন আমার আব্বা প্রচুর পরিমাণ বমি করতে থাকে। আব্বা এত পরিমাণ বমি করতে থাকে যে মানে রাতের বেলায় আম্মা তখন চিৎকার দিয়ে ওঠে। আমি তখন দৌড়ে যাই, রুম থেকে বেরোয়ার পর দেখতেছি যে আব্বা বমি করতেছে। আমাদের ড্রাইভার আসে, সবাই এসে আব্বাকে ধরাধরি করে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পর আব্বার অবস্থা এতটাই খারাপ হয়ে যায়, মানে বুঝতে পারি না হঠাৎ আব্বা এরকম কেন হয়ে গেল। আব্বা একেবারে মানে খুবই অ্যাবনর্মাল হয়ে যায়, মানে খাওয়া দাওয়া করে না, অ্যান্ড মানে স্যালাইনের মাধ্যমে আব্বাকে খাওয়াতে হয়। আব্বা একদম বমি করে, মানে প্রচুর পরিমাণ বমি করে, খুবই উইক হয়ে যায়, খুবই দুর্বল হয়ে যায়, এতটা দুর্বল হয়ে যায় যে আমি বলে বোঝাতে পারবো না। আব্বার অবস্থা এতটাই খারাপ হয়ে যায়। এরপর আমরা আব্বাকে হসপিটালে প্রায় 21 দিনের মতো রাখি। 21 দিন পরে আব্বাকে আমরা বাসায় আনি, অ্যান্ড বাসায় আনার পরে সেম সমস্যা, আব্বা কোনো কিছু পেটে নিতে পারে না। আব্বা মানে পেটের মধ্যে কোনো কিছু গেলে আব্বা বমি করে দেয়, মানে কিছু খাইলেই বমি করে, এত পরিমাণ বমি করে যে মানে আব্বার পেটের মধ্যে কিচ্ছু নাই। আমার খুবই আব্বার জন্য কষ্ট, আমি খুবই কান্নাকাটি করি। আমরা অনেক বেশি আব্বার জন্য আমরা বাসার সবাই আব্বার জন্য অনেক বেশি দুর্বল হয়ে যাই। অ্যান্ড একটা পর্যায়ে দেখা যায় যে আমার আব্বা মানে একটু অ্যাবনর্মাল টাইপের হয়ে যায়। অ্যাবনর্মাল বলতে মানে খাবার দিলে খাচ্ছে, ঘুমাইলে ঘুমাচ্ছে, মানে এরকম আর কি। মানে ব্রেনটা আবার সম্পূর্ণ যেন ব্রেন আউট হয়ে যায়, মানে একদম লাইক পাগলের মতো হয়ে যায়। মানে এমন অবস্থা যে আব্বাকে মানে আব্বা ঠিকমতো আমাকেও চিনতে পারে না। তো এরকম করতে করতে আমার কাকা তখন লন্ডন থেকে আসার পর আমার কাকাও বুঝতে পারতেছিল না যে আব্বার এই অবস্থা কীভাবে হয়ে গেল। তখন আমার বিয়ের দিনটা পিছনে নামায়, মানে আমার বিয়েটা পিছনে নেমে যায়। এরপর আমার কাকা করে কি ইমিডিয়েটলি মানে কাগজপত্র ঠিক করে আমার আব্বাকে আমার কাকা লন্ডনে নিয়ে যায়। অ্যান্ড লন্ডনে নিয়ে যাওয়ার পরে আমার আব্বাকে লন্ডনে প্রায় 3.5 মাসের মতো রাখা হয়। 3.5 মাসের মতো রাখা হয়। অ্যান্ড 3.5 মাসের ভিতরে আমার আব্বাকে লন্ডনে অনেক চিকিৎসা করে, বাট কিছুই করতে পারে না। 3.5 মাস পর আমার আব্বাকে আবারও বাংলাদেশে ফিরে নিয়ে আসে। অ্যান্ড বাংলাদেশে আসার পরে আব্বার এই একই অবস্থা, মানে আব্বা যেদিকে তাকে ওদিকে তাকে আসে এবং মুসকে হাসে, মানে আব্বার ব্রেনটা সম্পূর্ণ আউট হয়ে যায়। আমাদের সংসারটা একেবারে দুষের আগুনের মতো হয়ে যায়। আমার কাকা এরকম করে আব্বাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে একটা পর্যায়ে কাকা আবারও লন্ডনে চলে যায়। যেহেতু আমার কাকি আছে, আমার কাকি সবাই লন্ডনে থাকে। এরপর আমার কাকা আবারও লন্ডনে চলে যায়। এরপর আমি কি করবো ঠিক বুঝতে পারতেছি না। আব্বার অবস্থা এতটা খারাপ হয়ে যায়, তখন আমি মাকে বলি যে মা কি করা যায়। আর এদিক দিয়ে রাজীবের বাবা বারবার প্রেশার দিতেছে বিয়ের কাজটা করানোর জন্য, কিন্তু আমার মা একটা কথাই বলতেছে যে তোর আব্বার এই অবস্থা, আমি তোর আব্বার এই অবস্থার মাঝে কখনোই তোকে বিয়ে দিতে পারবো না।
এভাবে আমার দিনগুলো কাটতেছে, বাট আমি প্রচুর পরিমাণ কষ্ট পাচ্ছি। আমি বলে বোঝাতে পারবো না যে আমার এতটা কষ্ট হচ্ছে। আমি আমার মাকে বলি যে মা ঠিক আছে, আব্বার অবস্থা তো এরকম, সবই আমি বুঝলাম, কিন্তু আমি যদি এখন রাজীবকে বিয়ে না করতে পারি, রাজীবের মার অবস্থা খুব খারাপ, রাজীবকেও তো হয়তো ওর মা ওর বাবা মা অন্য কোথাও বিয়ে করাই দিতে পারে। এরকম করে কিছুদিন যেতে যেতে মানে অবস্থাটা এমন হয়ে যায় যে একটা পর্যায়ে আমার মা যখন কোনোভাবে হচ্ছে আমাকে রাজীবের কাছে বিয়ে দেয় না, তখন রাজীবের পরিবার একরকম বাধ্য হয়ে রাজীবকে অন্য কোথাও বিয়ে করাই ফেলে। রাজীবের যখন অন্য কোথাও বিয়ে হয়ে যায়, তখন আমি মানসিকভাবে প্রচুর পরিমাণ ভেঙে পড়ি। আমি খুবই কান্নাকাটি করি। আমার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে আমি আমার আব্বার মতো হয়ে যাই। আমি আমার আব্বার মতো অ্যাবনর্মালের মতো হয়ে যায়। আমিও খাওয়া দাওয়া করি না, আমিও ঘুমাই না। আমার মা আমাকে নিয়ে আর আমার আব্বাকে নিয়ে প্রচুর পরিমাণ টেনশনে পড়ে যায়। আমার আব্বার অবস্থা যেরকম, আমার অবস্থা সেম একই রকম। আমাকে খাওয়ার দিলে খাচ্ছি, ঘুমাইলে ঘুমাচ্ছি। মানে রাজীবকে হারানোর পর থেকে আমি একেবারে পাগলের মতো হয়ে যাই। বন্ধ হয়ে যায় আমার পড়াশোনা। আমার যে কাছের পাশের বন্ধুবান্ধবগুলো আছে, তারা মাঝে মাঝে আমাদের বাসায় আসে, আমাদের বাসায় এসে আমাকে দেখে, অ্যান্ড তারাও প্রচুর পরিমাণে আমার জন্য মন খারাপ করে। এরকম করে যেতে যেতে প্রায় 1.5 থেকে 2 মাস পরে একদিন হঠাৎ করে আমার আব্বা মারা যায়। আব্বা মারা যাবার পরে আব্বা যেদিন মারা গেল সেদিন দিনটা ছিল শুক্রবারে আব্বা মারা যায় ফজরের সময়। ফজরের আজান দিবে, আজানের পরে হঠাৎ করে চিৎকার ওঠে। মানে আমি কিন্তু সেদিন আমার রুমে ঘুমাইছিলাম, আমার তখন হঠাৎ করে চিৎকার দিয়ে ওঠে, যাই দেখি যে আব্বা মারা গেছে। তখন আমাদের আশেপাশের বাসা থেকে সবাই আসে, আমাদের গ্রামের বাড়ি থেকে সব মানুষরা আসে, এসে আমার আব্বার লাশ নিয়ে গ্রামে যায়। আমি আমার আব্বার মুখের দিকে যেন অপলক দৃষ্টিতে তাকায় আছি। আমি কোনো কথা বলতে পারি না, শুধু আমার চোখের পানিগুলো টপ টপ করে আমার গাল বেয়ে বেয়ে নিচের দিকে পড়ে। আমার আব্বাকে একটা সুন্দর খাটে শোয়ানো হয়েছে। আমার আব্বা কিন্তু অনেক ইয়াং ছিল, অনেক লম্বা ছিল, অনেক ফর্সা ছিল। আমার আব্বার মাথায় ছোট ছোট কালো কালো কচকচা চুল ছিল। আমার আব্বার মাথার চুলগুলো পর্যন্ত এখনও সাদা হয়নি। একেবারে ইয়াং বয়সে একটা মানুষ যেন শুয়ে আছে। মুহূর্তের মাঝে 2 থেকে 3টা মাসের ভিতরে কি হয়ে গেল আমি বুঝতে পারি নাই। আমার সুস্থ সবল বাবা কিভাবে আমাদেরকে ছেড়ে চলে গেল। আর তখন আমাদের পরিবারের মাঝে একমাত্র আমাদেরকে সাহায্য সহযোগিতা করতেছে আমার খালামণি আমাদেরকে প্রচুর পরিমাণ হেল্প করতেছে, আমাদেরকে প্রত্যেকটা ব্যাপারে খালামণি সাপোর্ট করতেছে, অ্যান্ড খালামণির সাপোর্টে আমরা টিকে আছি। আব্বাকে মাটি দেওয়ার পরে আমি তখন আমার মার অবস্থাও খুব খারাপ হয়ে যায়। আব্বার অবস্থা যেরকম মায়ের অবস্থা সেম একই রকম। আমাদের সংসারটা তখন এমন অবস্থা হয়ে যায় যে কান্না, সকাল থেকে রাত পর্যন্ত খালি কান্না আর কান্না। এভাবে যেতে যেতে আমি একটা সময় পাগলের মতো হয়ে যায়। তখন আমার খালামণি আমার মাকে বলতেছে যে এই মেয়ের জীবনটা এভাবে নষ্ট করিস না। তোর আমার মাকে বলতেছে আমার মা কিন্তু ছোট, আমার খালাম্মা কিন্তু বড়। তো আমার খালাম্মা আমার মাকে বলতেছে যে তোর স্বামী মারা গেছে, সবই ঠিক আছে, কিন্তু তাই বলে তো ওই মেয়ের জীবনটাকে এভাবে নষ্ট করে দিতে পারিস না। একটা কাজ কর, মেয়েটাকে বিয়ে দিয়ে দে। তখন আমার মা বলতেছে যে ওর বাবা মারা গেছে, এখন কি আরও বিয়ে করবে? তখন আমার খালাম একদিন আমাকে বলে, মারে তোর তো বিয়ে দিতে হবে, তুই কি বিয়ে করবি? তখন আমি আমার খালাম্মার সাথে প্রচুর পরিমাণ রাগারাগি করি। আমি বলে, খালাম্মা প্লিজ আমাকে আর কখনো বিয়ের কথা বলবেন না, আমি বিয়ে করবো না, আমি যেমন আছি আমি এমনই থাকবো, আমার কখনো বিয়ে করার দরকার নাই। আমি প্রচুর পরিমাণ কান্নাকাটি করি, বাট খালাম্মা আমাকে প্রচুর বোঝায় যে না তুই বিয়ে কর, অ্যান্ড তোকে বিয়ে করতে হবে। আমার মা আমাকে বোঝায়, কিন্তু বিয়ের সাথে করা নিয়ে আমার মাথায় কোনো রকম টেন্ডেন্সি নেই। আমার একটাই চিন্তা ভাবনা যে আমি কখনো বিয়ে করবো না, আমি যেভাবে আছি এভাবে আমার জীবনটা কাটাবো। অ্যান্ড যেতে যেতে প্রায় তখন 6 থেকে 7 মাসের মতো কেটে যায়। অ্যান্ড 6-7 মাস পরে আমার ভিতরে একটা চেঞ্জ কাজ করে, একটা পরিবর্তন কাজ করে। আমি আস্তে আস্তে মানুষের সাথে চলাফেরা করতে করতে একটু ভালো হই। তখন আমি আমার মা আমাকে তখন প্রচুর পরিমাণ বুঝায় যে মারে এরকম পাগলামি করিস না, যা হবার তা তো হয়ে গেছে, তোর আব্বাকে হারাইছিস, এখন আমরা তোকে বিয়ে দিয়ে দেবো একটা ভালো ছেলে দেখে। তো আমার জন্য তারা চারদিক থেকে ছেলে দেখতেছে। একটা পর্যায়ে আমার খালাম্মা আমার মাকে বলতেছে যে দেখো, আমার মাকে বলতেছে তোর মেয়েটার জন্য চারদিক থেকে ছেলে দেখে তো কোনো লাভ নাই, একটা কাজ কর। আমার একটা খালাতো ভাই আছে, ও কিন্তু হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার। তো আমার খালাম্মা আমার মাকে বলতেছে যে আমার খালাতো ভাইয়ের নাম ছিল হচ্ছে নাসির, পরে বলতেছে যে নাসিরের সাথে আমরা লুবনার বিয়ে দিয়ে দিই। এটা বলার পর আমার মা বলে আলহামদুলিল্লাহ। আমার মা রাজি হয়ে যায়। মা যখন রাজি হয়ে যায় তখন খালাম্মা কী করে, আমার নাসির ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করে। তো আমি কিন্তু আসলে আমার ব্যাপারটা এরকম হয়ে গেছে যে আমাকে কোথায় বিয়ে দেবে, কার সাথে বিয়ে দেবে, এগুলো নিয়ে আমার মাথায় কোনো চিন্তা ভাবনা নাই, কোনো টেনশন নাই। আমাকে যদি কোনো রিক্সা ড্রাইভারের সাথে বিয়ে দেয়, আমিও রিক্সা ড্রাইভারকে বিয়ে করব। আমার মাথায় আর বিয়ে শাদী সংসার এগুলো নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা কথাবার্তা আমার মাঝে নাই। আমি তখন সম্পূর্ণ যেন অন্য কোনো গ্রহের মানুষ, একদম পাগলের মতো হয়ে গেছি। তো এরপরে পারিবারিকভাবে আমার খালাতো ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়। খালাতো ভাইয়ের সাথে বিয়ে ঠিক হয় এবং খুবই ধুমধাম করে আমার
খালাতো ভাই নাসিরের সাথে আমাকে বিয়ে দেয়। অ্যান্ড বিয়ে হবার পরে আলহামদুলিল্লাহ আমি একটু বিয়ে হবার পরে একটু ভালো হই। হয় না যে আগে যেরকম পাগলামি টাগলামি হতো বা আমি খাওয়া দাওয়া করতাম না, ঘুমাইতাম না, নাসিরকে বিয়ে করার পর আমার লাইফে একটু পরিবর্তন আসে। আমি তখন আস্তে আস্তে করে পরিবার সম্বন্ধে বুঝতে পারি, মানুষ সম্বন্ধে বুঝতে পারি, আমি একটু একটু করে ঠিক হই। এরপর আর আমার যেহেতু খালাম্মা আমাকে প্রচুর পরিমাণ সাপোর্ট করে, আমাকে প্রচুর পরিমাণ হেল্প করে, কাজে কামে থেকে শুরু করে সব কিছুতে খালাম্মা আমাকে হেল্প করে। এবং আমার মন খারাপ থাকলে আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে চলে যায়, কুমিল্লা, চিটাগং, কক্সবাজার বা বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে ঘুরতে যায়। এভাবে যেতে যেতে আমাদের সংসারটা প্রায় 6 মাসের মতো কাটে। অ্যান্ড 6 মাসে আমি প্রচুর পরিমাণ খুশি হই, আমার অনেক ভালো লাগে। অ্যান্ড আমার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার খালাম্মার সংসারে অন্যরা যেমন তেমন, আমার যিনি স্বামী নাসির কিন্তু যথেষ্ট ভালো মনের মানুষ, অত্যন্ত ভালো মনের মানুষ, অত্যন্ত সুন্দর করে, অনেক সুন্দর করে কথা বলে। অ্যান্ড ওর কথাবার্তা শুনলে না নর্মালি কোনো মানুষ ওর মুখের দিকে তাকায় থাকবে, খুবই ভালো লাগে ওর সাথে কথা বলতে। এভাবে যেতে যেতে আমাদের সম্পর্কটা হাঁটি হাঁটি পাপা করে সামনের দিকে যাচ্ছে। অ্যান্ড একটা সময় আমি বাচ্চা কনসেপ্ট করি। আমি বাচ্চা যখন কনসেপ্ট করি তখন আমার মাও প্রচুর পরিমাণ খুশি, নাসিরও খুশি, নাসিরের পরিবারের প্রত্যেকটা মানুষ খুশি। আমি একটা সময় একটা মেয়ে সন্তানের মা হই, আমার একটা মেয়ে বাবু হয়। অ্যান্ড মেয়ে বাবুটা হওয়ার পরে সব দিক থেকে মোটামুটি ভীষণ ভালোই সব কিছু যাচ্ছিলো। নাসির আমাকে প্রচুর পরিমাণ হেল্প করে, অ্যান্ড আমার মাও আমাকে প্রচুর পরিমাণ হেল্প করে, অ্যান্ড খালামণি তো আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসে। এভাবে যেতে যেতে কিছুদিন পরে আমি নাসিরের ভিতরে একটা ভিন্ন রকম পরিবর্তন দেখতে পাই। পরিবর্তন দেখতে পাই বলতে, নাসির অনেক রাত করে ঘরে ফিরে। আগে যেরকম হচ্ছে সন্ধ্যা রাতে ঘরে চলে আসতো, আমার মেয়েটা হওয়ার পর থেকে নাসির জানি কেমন অনেক রাতে ঘরে ফিরে। আমি বুঝতে পারি না ও এত রাতে কোথায় থাকে, কি করে। আমার মনের ভিতর তখন প্রচুর পরিমাণ টেনশন লাগে যে ও কোথায় যায়, কি করে। আমি ওর ব্যাপার নিয়ে একটু স্টাডি করতে শুরু করি। অ্যান্ড রাতের বেলা আমি ওর সাথে অনেক চিল্লাফিল্লা করেও আমাকে বলে যে আমি ক্রাম খেলি, এটা খেলি, ওইটা খেলি, বিভিন্ন রকমের কথাবার্তাও বলে। যদিও আমার খালাতো ভাই ছিল, কিন্তু আমি কখনো বুঝতে পারি না যে ও কেন এরকম করে। আর আমার খালাতো ভাই ঠিক আছে, বাট আমার ওনার সাথে সম্পর্কটা খুব ভালো ছিল না। খুব ভালো বলতে অনেক ফ্রি ছিল না। উনি ওনার মতো থাকতো, আমি আমার মতো থাকতাম। আমাদের দুজনের মাঝে অনেক বেশি ডিস্টেন্স ছিল। আমি ওনার ব্যক্তিগত ব্যাপারগুলো জানতাম না, আর উনিও আমার ব্যক্তিগত ব্যাপারগুলো জানতো না। এভাবে যেতে যেতে একটা পর্যায়ে আমি খুব খেয়াল করে দেখি যে আমার একটা বান্ধবী আছে, যার নাম হচ্ছে সুবর্ণা। আমি সুবর্ণার মাধ্যমে জানতে পারি যে আমার যিনি হাজব্যান্ড নাসির নাকি একটা মেয়ের সাথে রিলেশন করে। কীভাবে ব্যাপারটা এটাও বলে রাখি, সুবর্ণা একটা বেসরকারি ব্যাংকে চাকরি করে, অ্যান্ড ওই মেয়েটাও নাকি ওই বেসরকারি ব্যাংকে চাকরি করে। অ্যান্ড ওই মেয়েটার মোবাইলে নাকি আমার স্বামী নাসিরের ছবি আমার বান্ধবী সুবর্ণা দেখেছে। তো আমার ভিতরে তখন প্রচুর পরিমাণ টেনশন কাজ করে। আমি বুঝতে পারতেছিলাম না যে আমার সাথে এগুলো কী হচ্ছে এবং এটা কেন হবে। আমি তখন খুবই টেনশনে পড়ে যাই। অ্যান্ড আমি তখন আর কোনো কিছুতেই কমফোর্ট ফিল করতে পারতেছি না, সংসারটা ঠিকমতো করতে পারতেছি না, আমার মেয়ের যত্ন নিতে পারতেছি না, আমার শ্বশুর শাশুড়ি কারোর সাথে আমার দিনগুলো ভালো যাচ্ছে না। আর আমি নাসিরকে কোনো প্রশ্নও করি না, আমার ভিতরের কষ্টটাকে আমি ভিতরে রেখে মারতেছি। আমি নাসিরকে বলতেছি না যে নাসির আমি তোমার সম্বন্ধে এই কথাটা শুনলাম, যেটা কতটুকু সত্য আমি তাকে সেটাও বলি না। যেতে যেতে প্রায় আরও 1 বছরের মতো কেটে যায়। অ্যান্ড 1 বছর পরে যেটা হয় সেটা হচ্ছে নাসির মাঝে মাঝে 10 দিন 15 দিনের জন্য ওরকম বাইরে চলে যায়। 10-15 দিন ও বাসা আসে না, তখন আমি আর আমার সূর্যের মাত্রাটা তখন ভেঙে যায়। অ্যান্ড সূর্যের মাত্রাটা ভেঙে যায়। একদিন আমি ওকে জিজ্ঞেস করছি কী ব্যাপার, আমি আজকে বেশ 1 দিন 2 দিন না 1-1.5 বছরের মতো তুমি অনেক বেশি পাগলামি করতেছো। ও আমাকে বলে কিসের পাগলামি। আমি বললাম যে তুমি রাতের বেলা অনেক রাত করে ঘরে ফিরো, আর তুমি 10-15 দিনের জন্য কোথায় চলে যাও। আচ্ছা, আমি কিন্তু এই ব্যাপারগুলো আমার খালাম্মাকে বলি, বাট আমার খালাম্মা কিন্তু এই ব্যাপারগুলোতে কোনো রকম ইন্টারফেয়ার হয় না। আমার খালাম্মা এই ব্যাপারগুলো নিয়ে কোনো কিছু চিন্তা করে না। আমি খালাম্মাকে যদিও বলি, আমার খালাম্মা বলে যে ছেলেরা এরকম করেই, এটা নিয়ে অত কথা বলতে নাই, একটা সময় ঠিক হয়ে যাবে, এরকম করে বলে। তো তখন আমিও সহ্য করতে পারি না কেন। আর আমার বান্ধবী সুবর্ণা তো বলেছে। এরপর আমি ওকে সরাসরি জিজ্ঞেস করি, আমি বলি যে তুমি কোনো মেয়ের সাথে কথা বলো, তোমার কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে। ও আমাকে বলে যে সংযত ভাষায় কথা বলো। আমি বলি সংযত ভাষা, তুমি আমাকে কিসের সংযতা শেখাচ্ছ? তুমি একটা মেয়ের সাথে প্রেম করো, মেয়েটার নাম হচ্ছে, আমি যখন বলি যে মেয়েটার নাম যখন বলতে চাই তখন ও আমাকে বলে যে বলো। আমি তখন বলি আমি বলতে চাই না, আমি নামটা নিতে চাই না। ও আমাকে বলে কেন নিতে চাও না, তুমি তো জানো না। আমি বলি অবশ্যই জানি, তুমি একটা মেয়ের সাথে রিলেশন করো, এই মেয়েটা অমুক ব্যাংকে চাকরি করে। এটা বলার পরে ও তখন আমার চোখের দিকে তাকায় থাকে, কোনো কথা না বলে ও বাসা থেকে বেরিয়ে যায়। রাত তখন আনুমানিক প্রায় 2টার মতো বাজে, ও বাসায় ফিরে আসে। বাসায় ফিরে আসার পরে আমি তাকে জিজ্ঞেস করি কী ব্যাপার নাসির, এত রাত পর্যন্ত কোথায় ছিলা? ও আমাকে বলে আমি যেখানেই ছিলাম, আমি তোমাকে কৈফিয়ত দিতে যাব কেন? আমি বলি আমি তোমার বউ, আমার কাছে তোমার কৈফিয়ত দিতে হবে। তখন সে আমাকে বলে আমি বন্ধুদের সাথে আড্ডা মারছিলাম। আমি বলি বন্ধুদের সাথে আড্ডা মারছিল, তোমার গায়ের ভিতরে একটা মেয়ের গন্ধ আমি পাচ্ছি। সত্যি যেন ওর গায়ের ভিতরে কোনো মেয়ের গন্ধ পাওয়া যায় এরকম মনে হয়। ও আমাকে বলে যে তুমি সংসার জীবনে অনেক ঝামেলা করতেছ। আমি বলি ঝামেলা না, তুমি তোমার মাথায় হাত দিয়ে বলো, তুমি আমার মেয়ের মাথায় হাত দিয়ে বলো।
আমি তখন ওর একটা হাত আমার মেয়ের মাথায় উঠিয়ে দিই। আমি বলি যে তুমি আমার মেয়ের মাথায় হাত দিয়ে বলো যে তুমি কোনো মেয়ের সাথে সম্পর্ক করো না, তোমার কোনো মেয়ের সাথে সম্পর্ক নাই, তুমি বলো। ও আমাকে বলে, ও তখন আর কোনো কথা বলে না, ও তখন নিচের দিকে তাকায় থাকে। অ্যান্ড ইন দ্য মিন টাইম ও তখন আবার ঘর থেকে বেরিয়ে যায়। যখন ঘর থেকে বেরিয়ে যায় আমি তখন মানে আমার তখন এত পরিমাণ কষ্ট লাগে, আমি রাগ করে আমার মায়ের কাছে চলে যাই। আমি আমার মায়ের বাসায় থেকে আমার মায়ের বাসায় প্রায় 1 সপ্তাহের মতো থাকি। অ্যান্ড 1 সপ্তাহ নাসির একটা বারের জন্য আমাকে আমাদের বাড়ি থেকে আনতে যায় না, মানে একটা বারের জন্য ও আমাকে নিয়ে কোনো চিন্তাই করে না। অ্যান্ড 1 সপ্তাহ পরে আমার খালাম্মা গিয়ে আমাকে নিয়ে আসে, বাট খালাম্মা কিন্তু সেই পর্যন্ত আমার সাপোর্টে, খালাম্মা আমাকে প্রচুর পরিমাণ সাপোর্ট করতেছে, আমাকে ভালোবাসতেছে, সব কিছুই ঠিক আছে। বাট নাসিরের কাছ থেকে আমি কোনো রকম ভালোবাসা পাই না। এভাবে দিনগুলো আমার খুবই বিষণ্ণতায় কাটতে থাকে। অ্যান্ড একটা পর্যায়ে আমি যখন নাসিরকে খুব খোলাখুলিভাবে একদিন কান্না করে জিজ্ঞেস করি, আমি বলি, নাসির, আমি জানি যে তুমি আমার খালাতো ভাই, কিন্তু এরপরও কখনো আমি তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করি নাই। কিন্তু আমি 1 দিন 2 দিন হলে সহ্য করতাম, 1 মাস 2 মাস হলে সহ্য করতাম। আজকে বছরের পর বছর তুমি এই কাজগুলো করতেছো, আর আমার মেয়েটা এখন বড় হয়ে গেছে, আমার মেয়েটা অনেক বড় হয়েছে। তো তুমি যে এই কাজগুলো করতেছো, তুমি কি এটা ঠিক করতেছো? একটা মেয়ের সাথে তুমি সম্পর্ক করো, এটা কেমন কথা? তখনও আমার মুখের উপর বলতেছে, আমাকে তুই করে বলতেছে, তুই কি ভালো? আমি তখন বলতেছি যে আমি ভালো মানি, আমাকে বলতেছে তুই কেমন ভালো, তোর মুখে তো এই কথাগুলো মানায় না। আমি তখন বলি যে তুমি আমাকে তুই করে সম্বোধন করতেছ। পরে বলে, কেন, আরও খারাপ ভাষায় তো তোর সাথে আমার ব্যবহার করা উচিত। আমি তখন বলি যে নাসির, এটা কেন বলতেছ? ও আমাকে বলে, কেন, বিয়ের আগে কি তুই হোস্টি নস্টি করস নাই? আমি বললাম, বিয়ের আগে আমি কোন হোস্টি নস্টি করছি? কয়, বন্ধুদের সাথে হচ্ছে মানে এখানে সেখানে চলে যেতি, বন্ধু বান্ধবরা বাসায় না, ওদের ভাতে ওরা তোকে লোকমা ধরে খাওয়াই দিত। মানে আমার অতীতে যা হয়েছে ও সব কিছু আমাকে বলে। এবং তুই ছেলেটা বিয়ে করে ফেলছে বলে তুই পাগল হয়ে গেছিস, তুই খাওয়া দাওয়া করিস নাই, মানে অন্যভাবে আমাকে এই কথাগুলো বলে। আমি তখন তাকে বলি যে এই কথাগুলো জেনে শুনেই তো তুমি আমাকে বিয়ে করেছো, তাই না? তুমি আমাকে জেনে শুনে তো আমাকে বিয়ে করেছো। তখন ও আমাকে বলে যে আমিও তোকে একটা কথা বলি, আমার কথাটা তুই খেয়াল করে শোন। আমারও একটা রিলেশন ছিল, আমি মেয়েটাকে অনেক বেশি ভালোবাসতাম, অ্যান্ড আমার মা জোর করে তোকে আমাকে বিয়ে করাইছে। আমি বলি, আমি তো তোমার দূরের কোনো মানুষ ছিলাম না, আমি তো তোমার এই খালাতো বোন ছিলাম। তুমি তো আমার কাছে বলতে পারতা যে তুমি একটা মেয়েকে ভালোবাসো, ওই মেয়েকে বিয়ে না করে তোমাকে আমাকে বিয়ে করাইতেছে। তখন আমাকে বলে যে আমি কিভাবে বলবো, আমার বলার কোনো স্কোপ ছিল না, আর তুই তো তখন সম্পূর্ণ পাগল ছিলাম, একটা পাগল মেয়েকে কী বা বলতে পারি। আসলে কিন্তু ওর কথা কিন্তু একেবারে মিথ্যা না, আমি তখন কিন্তু একটু অ্যাবনর্মাল ছিলাম, আমি কারোর সাথে কোনো কথা বলতাম না, এবং বিয়ের পরের প্রায় 1 মাস পর্যন্ত আমি নাসিরের সাথেও ভালো করে কথা বলি নাই। তখনও আমাকে বলতেছে আমি মেয়েটাকে ভালোবাসি, আমি মেয়েটাকে ছাড়তে পারবো না। তখন যখন ওই ধরনের পাগলামিগুলো করতে থাকে, আমি তখন বলি যে ঠিক আছে, তুমি যদি ওই মেয়েটাকে ভালোই বাসো আর ওই মেয়েটাকে ছাড়তেই পারবা না, তাহলে আমি তো আর তোমার সাথে থেকে আমার নিজের জীবনটাকে নষ্ট করতে পারবো না। আমি তখন আমার মেয়েটাকে কোলে নিয়ে আমি আমার ব্যাগপত্র সব কিছু নিয়ে আমার মায়ের বাড়িতে চলে যাই। অ্যান্ড মায়ের বাড়িতে গিয়ে আমি আর আমার বাসা আসি না, আমি আমার মায়ের বাড়িতে কমপ্লিটলি থাকতে শুরু করি। যেতে যেতে প্রায় 4 মাসের মতো কেটে যায়, কিন্তু সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে 1 মাস 2 মাস নয়, এই 4 মাসে নাসির একটা বার আমাকে থাক দূরের কথা, তার মেয়েটাকে দেখার জন্য আসে না, মানে নিজের মেয়েটাকে দেখার জন্য আসে না। আমি তখন চিন্তা করতেছি, আরে এ কি মানুষ নাকি অমানুষ? এত বড় বেইমান, এত বড় নাফরবান তো আমি আমার জীবনে দেখি নাই। মানুষ কীভাবে এতটা নাফরবান হতে পারে? নিজের মেয়েকে পর্যন্ত দেখতে আসে না। আমি তখন আমার মাকে বলি যে মা, তুমি আমাকে আমার ওই খালাম্মার বাসায় আর পাঠাইও না, তুমি তো দেখতেছো। তখন আমার মা কিছুটা আমার সাপোর্টে চলে আসে, আমার চাপটে চলে আসে। অ্যান্ড খালাম্মা কিন্তু আসতো, মানে খালাম্মা 2 দিন পর আমাদের বাসা আসতো, এসে আমাকে বুঝাইতো, আমার মাকে বুঝাইতো। তো বলতো যে মানে ছেলে পাগলামি করে ঠিক হয়ে যাবে, ওরকম করে বুঝাইতো। কিন্তু আমি আমার মাকে বলি যে মা, তুমি খালি ঠান্ডা মাথায় একটা ব্যাপার চিন্তা করো, আজকে 4টা মাস একটা বারের জন্য আমি না হয় ওর শত্রু, ওর সাথে আমার ঝগড়া গেছে, তোর অন্তত মেয়েটাকে দেখার জন্য একটা বার আসলো না, তাহলে এমন ছেলের সাথে আমি কীভাবে থাকবো? আমার মাও তখন আমার খালাতো ভাইয়ের উপরে, মানে নাসিরের উপরে রেগে যায়। আমার মা তখন বলে যে ঠিক আছে, তোর আর ওই বাড়িতে যাইতে হবে না। অ্যান্ড আমি তখন কন্টিনিউ ওখানে থাকি। আমার খালাম্মা প্রতিদিন আমাকে নেওয়ার জন্য আসে, খালাম্মা প্রতিদিন আমাকে বুঝায় যে পাগলামি করিস না, মেয়েদের বিয়ে একবারই হয়, বিয়ে হয়ে গেছে, আমরা তো আছি, আমি তো তোর খালাম্মা, আমি তো তুই শুধু শাশুড়ি না, ওরকম করে আমাকে অনেক বুঝায়। আমি আমার খালাম্মাকে একটা কথাই বলি, আমি আর কখনো তোমার ওই ছেলের কাছে যাব না। তো এইভাবে যাওয়ার পরে একদিন আমার কী করে, মানে আমার খালাম্মা তখন আমাদের বাসায় থাকতেছে, আমাদের বাসায় কন্টিনিউ থাকতেছে। অ্যান্ড আমার খালাম্মা তখন আর ওই বাসায় যায় না, আমার খালাম্মা, আমার মা আর আমি একই বাসায় থাকি। এভাবে প্রায় আরও 1 থেকে 1.5 মাসের মতো কাটে। অ্যান্ড 1-1.5 মাস পরে আমি দেখি যে সেমভাবে আমার মা অসুস্থ হয়ে যায়, মানে আমার মা অসুস্থ হয়ে যায়, আমার আব্বা যেরকমভাবে অসুস্থ হয়েছে আমার আম্মা সেমভাবে অসুস্থ হয়ে যায়। মানে আমার আম্মা এতটা অসুস্থ হয়ে যায় যে একেবারে লাইক আমার আব্বার মতো পাগলামি করে, মানে আমার আব্বা যেরকম মুসকে মুসকে
আসতো, মানে খাওয়া দাওয়া করতো না, ওরকম পাগলামি করে। আমি তখন কিছুই বুঝতে পারতেছি না যে কী ব্যাপার, আমার মা কেন এরকম করতেছে। আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়ে। আমি তখন বিভিন্ন মানুষের কাছে যাই, ডাক্তারের কাছে যাই, বাট কোনোভাবে মায়ের কোনো কিছু কাজ হয় না। মানে আব্বার ভিতরে যে সিমটমগুলো ছিল সেম সিমটমগুলো আমার মায়ের মাঝে। আমি তখন প্রচুর পরিমাণ কান্নাকাটি করি। আমি বুঝতে পারছি আমার বাবা যেহেতু মারা গেছে, আমার মাও মারা যেতে পারে, কারণ সেম রোগে তো আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে। আল্লাহর কাছে হাত তুলে আমি প্রতিটা রাতে কান্নাকাটি করতে থাকি আর মাকে বুঝাইতে থাকি। মায়ের এভাবে যেতে যেতে আমার মা একটা সময় অনেক বেশি দুর্বল হয়ে যায় অ্যান্ড পাগলামি করতে শুরু করে। মানে এমন পাগলামি করতে শুরু করে যে একদম পাগলের মতো হয়ে যায়। মানে চোখগুলো একদম ঘরতে ঢুকে যায়। মানে প্রচুর পরিমাণ পাগলামি করে। মায়ের দিকে তাকালেই নর্মালি যে কোনো মানুষের কান্না চলে আসবে। আমি তখন আমার মাকে প্রচুর পরিমাণ ভালোবাসি। মা মানে এরকম হয়ে যায় যে মা খাইতে বসলে খাবারগুলোকে ফেলে দেয়, মানে খাবারগুলো এরকম বাইরে ফেলে দেয়, তারপরে অকারণে হাসাহাসি করে। রাতের বেলায় কী করে, মানে ঘুম থেকে উঠে বসে থাকে। আমি কিছুই বুঝতে পারতেছি না যে কী ব্যাপার, মা কেন এরকম করতেছে। এভাবে যেতে যেতে একটা পর্যায়ে আমার মা সম্পূর্ণ পাগল হয়ে যায়। সম্পূর্ণ পাগল হয়ে গেলে সিলেটের একটা পাগলা ঘাড়তে আমি আমার মাকে ভর্তি করাই। মাকে ভর্তি করানোর পর আমি তখন চিন্তা করতেছি যে আল্লাহ, আমার সাথে এগুলো কী হচ্ছে। তখন আমাকে দেখাশোনা করানোর মতো আমার খালাম্মা ছাড়া আর কেউ রইল না। আমার খালাম্মা শুধু আমাকে দেখতো। এভাবে প্রায় আরও 3 থেকে 4 মাসের মতো কাটে। অ্যান্ড 3-4 মাস আমার মেয়েটা তখন অনেক বড় হয়ে যায়। অ্যান্ড 3-4 মাস পরে সেমভাবে আমার আব্বা যেভাবে চলে গেছে, আমার আম্মা ওই পাগলা ঘাড়তে থাকতে থাকতে একটা পর্যায়ে আমার আম্মা ওই পাগলা ঘাড়তে মারা যায়। মা মারা যাবার পর থেকে আমি তখন সম্পূর্ণ এতিম হয়ে যাই। মানে সম্পূর্ণ এতিম হয়ে যায়। তখন আমার গার্ডিয়ান বলতে একমাত্র আমার খালাম্মা। অ্যান্ড আমার আম্মা মারা যাওয়ার পরে কিন্তু আমার যিনি স্বামী, ও কিন্তু নাসির কিন্তু একটু ভালো হয়ে যায়। নাসির একটু ভালো হয়, প্রচুর পরিমাণ ভালো হয়। নাসির আমাকে মানে অনেক বেশি সান্ত্বনা দেয়, অনেক বুঝায় অ্যান্ড প্রচুর পরিমাণ ভালোবাসে, মানে প্রচুর পরিমাণ আমাকে ভালোবাসে। আমি আসলে মানে বলে বুঝাতে পারবো না তখন হঠাৎ করে নাসির কেন এতটা চেঞ্জ হয়ে যায়। ও আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসে, ও পাগলামি করে না। ও আমাকে বলে যে আমি কোরআন শরীফে হাতে দিয়ে বলতে পারবো যে আমি আর ওই মেয়েটার সাথে কথা বলি না, আমি ওই মেয়েটার সাথে সম্পূর্ণ ব্রেকআপ করে ফেলেছি। আমার তোমার জন্য অনেক বেশি খারাপ লাগে। খালাম্মা মরে গেল, তুমি একা হয়ে গেলা। খালু মরে গেল, তোমার পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। অ্যান্ড আমরা ছাড়া তো তোমার আর কেউ নাই। আমি তোমাকে আর কষ্ট দেব না, আমি তোমাকে প্রচুর পরিমাণ ভালোবাসবো। এরপর থেকে নাসির আমাকে নিয়ে খুব বেশি ভালোবাসে। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বিয়ের পরে কখনও নাসির আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায় নাই। আমার খালাম্মাই শুধু আমাকে এখানে সেখানে নিয়ে গেছে। এরপরে নাসির আমাকে নিয়ে নেপালে ঘুরতে যায়। অ্যান্ড নেপালের দিনগুলো আমাদের এতটা মধুর ছিল আমি ঠিক বলে বোঝাতে পারবো না। নেপালে আমি প্রায় নেপাল ওর সাথে 2 মাসের মতো থাকি। অ্যান্ড 2 মাসে ও প্রচুর পরিমাণ আমাকে হেল্প করে। এই প্রচুর পরিমাণ আমাকে নিয়ে আমরা মানে বড় বড় পাহাড়ের উপরে উঠি, অনেক মজা মাস্তি করি। আমার জীবনে তখন একরকম সুখ নেমে আসে। আমি কখনো চিন্তাই করতে পারি না যে আমি কখনো আমার জীবনে এত মজার মুহূর্তগুলো কাটাবো। প্রচুর পরিমাণ নাসির আমাকে ভালোবাসে। আমরা নেপালে অনেক ভালো থাকি। অ্যান্ড তখন কিন্তু আর আমার সন্তান হচ্ছে না। আমার সন্তান হয় না কেন ওটা আমি ওভাবে বুঝি না। আর সন্তান হওয়ার কোনো ইচ্ছেও আমার নাই, কারণ আমার যে মেয়েটা আছে আমার মেয়েটা অনেক লক্ষ্মী। আমার মেয়েটা প্রচুর পরিমাণ লক্ষ্মী। মেয়েটা আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসে। অ্যান্ড তখন আমরা নেপালে প্রায় 2.5 মাসের মতো থাকি একটা না। নেপাল থেকে আমরা আবার আরেকটা কান্ট্রিতে যাই, ইয়াতে যাই, ভুটানে যাই। বাট ভুটানটা কিন্তু, যারা ভুটানে জানে আমি তাদেরকে বলে রাখি, ভুটানও কিন্তু নেপালের, মানে নেপাল যেরকম সুন্দর, ভুটান একটা ছোটো দেশ, বাট ওই ছোটো দেশ হলেও ভুটানও কিন্তু অনেক বেশি সুন্দর। দেন ওভাবে ঘোরাফেরা করার পর বিভিন্ন দেশে ঘোরাফেরা করলাম। তারপরে ও আমাকে নিয়ে বাংলাদেশে আসে। অ্যান্ড বাংলাদেশে আসার পরে আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে সব কিছু তখন ও দেখাশোনা করে, মানে ও দেখে। আর আগেও কিন্তু আমার আব্বা মারা যাওয়ার পরে আমার খালু, মানে আমার যে খালু ছিল উনি ব্যাংকে চাকরি ছেড়ে দেয়, উনি আমাদের সব কিছু দেখাশোনা করতো। অ্যান্ড তো যাই হোক, এভাবে যেতে আমাদের সম্পর্কটা অনেক ভালো হয়ে যাচ্ছে। ও আমাকে বুঝে, আমি ওকে বুঝি, আলহামদুলিল্লাহ। বলে না যে যখন মানে রাত 12টা বাজে, মানে যখন রাত 12টা বাজে, যখন দুপুর 12টা বাজে তখন ঘন্টার মিনিটের কাটা একসাথে উপরের দিকে থাকে। আর যখন সন্ধ্যা 6টা বাজে তখন ঘন্টার মিনিটের কাটা নিচের দিকে থাকে। ঘড়ির কাটা কখনো রাত 12টার মাঝে থাকে না। তেমনি আমার জীবনের সুখটাও কিন্তু খুব বেশি দিন লাস্টিং করে নাই। একটা পর্যায়ে আমার জীবনও সন্ধ্যা 6টা নেমে আসে। আমার মাঝে আমি হঠাৎ করে দেখতে পাই বলতে, একদিন আমি আমার মেয়েটাকে নিয়ে, আমার মেয়েটা তখন স্কুলে পড়তো, আমি ওকে স্কুলে দিয়ে আসি। অ্যান্ড স্কুলে দিয়ে আসার পরে আমি বাড়িতে আসি, মানে বাসা আসার পরে রাতের বেলা, মানে বিকালবেলা যখন আমি আমার মেয়েটাকে স্কুল থেকে আনতে চাই, তখন আমি দেখি যে আমার মেয়েটা স্কুল থেকে নাকি বেরিয়ে গেছে। আমি টিচারকে জিজ্ঞেস করি, টিচার আমাকে বলতেছে অনেক আগেই তো আপনার মেয়ে বেরিয়ে গেছে, অ্যান্ড আপনার বাসার ড্রাইভার এসে তাকে নিয়ে গেছে। আমি তখন কী করে আমার ড্রাইভারকে ফোন করি, আমার ড্রাইভার পুরো অস্বীকার। ও আমাকে বলে যে না, আমি ওকে আনি নাই। আমি বলি যে তুমি ওরে আনছো, তুমি না আনলে ও কোথায় গেল? বলে যে না, আমি ওরা আনি নাই, তো আমি যাই না, আমি তো বসের সাথে আছি। তখন আমার স্বামী নাসির আমাকে বলতেছে যে না, ড্রাইভার তো আমার সাথে, তোমার কে বলছে যে স্কুলের মাস্টাররা তোমাকে ভুলভাল বুঝাইছে, ড্রাইভার ওইখানে মেয়ে আনতে যায় নাই।
তখন আমি প্রচুর পরিমাণ কান্না করি। কান্না করার পর ও বাসায় আসে, বাসায় আসার পর আমাকে মানে ও তখন কী করে, মানে থানায় ফোন করে, পুলিশ আসে। অ্যান্ড পুলিশ আসার কথা, পুলিশে কী করে, ওই মানে স্কুলে যায়, স্কুলে এস্টিমেট নেয়। অ্যান্ড নেওয়ার পরে ওই পুলিশও সেম কথাই বলে যে ড্রাইভার আনছে। তো আমরা কী করি, ড্রাইভারটার নামে একটা মামলা দিয়ে দিই। ড্রাইভারটার নামে মামলা দিয়ে ড্রাইভারকে জেলে পাঠিয়ে দিই। কিন্তু জেলে পাঠানোর পরে আমি আমার মেয়েকে তো আর পাই না। আমি আমার মেয়েকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকি, মানে সারা দুনিয়া আমার কাছে মনে হচ্ছে পাগলের মতো হয়ে যায়। আমার বাবাকে হারালাম, মাকে হারালাম, আমার এই কলিজা টুকরা মেয়েটাকে হারালে আমি সত্যিই বাঁচব না। তখন আমি একেবারে পাগলের মতো হয়ে যাই। আমার মেয়েটাকে আমি খুঁজতে থাকি, বাট আমার মেয়েটাকে কোথাও পাই না। এভাবে যেতে যেতে প্রায় 15 দিনের মতো কেটে যায়। থানা, পুলিশ, র্যাব, ডিবি আমরা কোনো কিছুই বাদ রাখি না। আমরা প্রত্যেকটা জায়গায় গিয়ে আমরা কমপ্লেন করি, বাট কোনো জায়গায় আমার মেয়েটাকে আমি পাই না। প্রায় 20 দিন পরে একদিন হচ্ছে আমার নাম্বারে একটা কল আসে, একটা আননোন নাম্বার থেকে আমার নাম্বারে কল আসার পরে আমাকে বলতেছে যে আপনার মেয়েটা আমাদের কাছে আছে, আপনি আমাদেরকে কিছু মুক্তিপণ দিলে আপনার মেয়েটাকে আমরা ছেড়ে দিব। আমি তখন বলতেছি যে মুক্তিপণ মানে কিসের মুক্তিপণ? বলে যে আমরা এটাই করি, আমরা হচ্ছে মানে বড়লোকের ছেলে মেয়েদেরকে এভাবে কিডন্যাপ করে ওদের কাছ থেকে কিছু টাকা পয়সা নিই, তারপরে হচ্ছে আমরা আপনার মেয়েটাকে ছেড়ে দেবো। আমি তখন বললাম যে কত টাকা দিতে হবে? তখন আমাকে বলতেছে যে 5 কোটি টাকা দিতে হবে। আমি বললাম 5 কোটি টাকা আপনার কাছে কী মনে হয়? 5 কোটি টাকা মানে মুক্তিপণ, মানুষ 5 লাখ টাকা নিয়ে যায়, 10 লাখ টাকা দিয়ে, আপনি 5 কোটি টাকা মুক্তিপণ নেবেন? আমাকে বলে যে আপনার মেয়ের দাম 5 কোটি টাকা যদি হয়ে থাকে তাহলে 5 কোটি টাকা নিব না। আমি তখন ওনাকে বলি যে এটা আপনি কেমন কথা বলতেছেন? আমি তখন একেবারে পাগলের মতো হয়ে যাই। আমি আমার স্বামীর কাছে আমি খুবই কান্নাকাটি করি, মানে নাসিরের কাছে খুবই কান্নাকাটি করি যে কী করা যায়। নাসিরও তখন বিভিন্ন দিক থেকে টাকা জোগাড় করতে থাকে। অ্যান্ড তখনও ওই কিডন্যাপাররা বলতেছিল যাতে কোনোভাবে আমরা যাতে কোনো দিন এই ব্যাপারটা আমরা কোনো থানা পুলিশকে না জানাই, কারণ থানা পুলিশকে জানাইলে কিন্তু মামলা আমার মেয়েটাকে মেরে ফেলবে। অ্যান্ড আমার সাথে আমার মেয়েটার কথাও বলাই দেয়। মেয়েটা খুবই কান্নাকাটি করে। আমি মেয়েটাকে জিজ্ঞেস করি যে তুমি কি কাউকে চিনতে পারো, যে কারা তোমাকে নিয়ে আসে? তো আমার মেয়েটা আমাকে বলতেছে না মা, কাউকে চিনতে পারি না, তোরা মুখোশ পরে আসে অ্যান্ড মুখোশ পরেই চলে যায়, আমি চিনতে পারি না। আমার মেয়েটার জন্য আমার তখন প্রচণ্ড রকম খারাপ লাগে, এত বেশি খারাপ লাগে যে আমার দুনিয়াটা যেন অন্ধকার হয়ে যায়। আমি সারাক্ষণ চিন্তা করতে থাকি যে আল্লাহ, আমি এখন কী করবো, আমি কোথায় যাব, আমি কার কাছে যাব? আর আমার তো কোনো উপায় নেই। অ্যান্ড টাকা পয়সার জন্য আমার স্বামী তখন বিভিন্ন জায়গা থেকেও টাকা সংরক্ষণ করার জন্য দৌড়াদৌড়ি করে, বাট কোনোভাবে টাকা জোগাইতে পারে না। সবশেষে আমাকে বলতেছে যে আমাদের যে একটা পেট্রোল পাম্প আছে, ও আমাকে বলে যে তুমি পেট্রোল পাম্পটা বিক্রি করে দাও, পেট্রোল পাম্পটা বিক্রি করো। আমি তখন বলতেছি যে কারণ যেহেতু আমার আব্বা আম্মা মারা গেছে, এটা মালিক তো আমি। এরপর আমাকে বলি যে পেট্রোল পাম্পের আমার দরকার নেই, আমার মেয়ের আমার দরকার, আমি পেট্রোল পাম্প বিক্রি করে দিব, তাও যদি আমার মেয়েটাকে পাই। এরপর আমাদের যে পাম্পটা ছিল, পাম্পটা আমি বিক্রি করে ফেলি। পাম্পটা বিক্রি করার পরে আমি নিজে হচ্ছে দলিলে সিগনেচার করে, দলিল নিয়ে আসে, সিগনেচার করে দেওয়ার পরে তখন ওই পেট্রোল পাম্পটা বিক্রি করি। অ্যান্ড আমার উন্নত জায়গা সম্পত্তি বা আমাদের আরও বাড়ি আছে, সুতরাং আমার আর কোনো টেনশন, আমি চিন্তা করি যে সবই ঠিক আছে, আর কোনো প্রবলেম নাই। এরপরে যথারীতি আমার মেয়েটাকে এরপরে কী করে আমরা নাসিরের টাকা নিয়ে যায়, নাসিরের টাকা ঢুকে সব কিছু করে। অ্যান্ড নাসির তখন আরেকজন পুলিশ সদস্য, বাট ওনাকে সিভিল বেশি নিয়ে যায়, পুলিশের কোনো আক্রমণ না, আমরা পুলিশকে জানাই না। ওই লোকটাকে বলি যে আপনারা কাউকে পুলিশটাকে বলি যে পুলিশটা আমাদের পরিচিত ছিল, আমাদের পরিচিত বলতে উনি এরকম আর কি, আমার আব্বার সাথেও ভালো সম্পর্ক ছিল এরকম। তো দেন উনি কী করে, তখন নাসির গিয়ে টাকাটা দেয়। অ্যান্ড টাকাটা দেওয়ার পরে নাসির আমার মেয়েটাকে ছুটে নিয়ে আসে। আমি প্রায় 1.5 মাস পর আমার মেয়েটাকে কোলে পাই। আমার মেয়েটা যখন ঘরে আসে, আমার কাছে মনে হয় যেন স্বর্গের সুখটা আমার বাসায় নেমে আসছে। মেয়েটা আমাকে জড়াই ধরে প্রচুর পরিমাণ কান্না করে, বাট আমি দেখি যে কিডন্যাপার ওকে ধরছে, আমার মেয়েটার কোনো ক্ষতি করে না, আমার মেয়েটার পুরো শরীরে কোনো আঘাত নাই, কোনো দাগ নাই। আমি তখন আমার মেয়েটাকে বুকে জড়াই ধরে প্রচুর পরিমাণ কান্না করি। আমি তখন আমার নাসিরকে বলি যে তুমি একটা কাজ করো, তুমি আমাদেরকে বিদেশ পাঠিয়ে দাও, আমি আর এখানে থাকবো না, তুমি আমার জন্য বিদেশের কাগজপত্র বের করো, আমি আমার মেয়েটাকে নিয়ে বিদেশ চলে যাবো। অ্যান্ড এটা নিয়ে কান্নাকাটি করে আমাকে বলে যে কেন বিদেশে কেন যাবো? আমি বললাম যে আমি বিদেশে থাকবো না, কারণ আজকে আমার মেয়েটাকে কিডন্যাপ করছে, টাকার বিনিময়ে হয়তো ফিরিয়ে দিছে, কালকে হয়তো আমার মেয়েটাকে আবারও কিডন্যাপ করতে পারে, তাহলে আমি কি করব? আমি এদেশে থাকবো না, তুমি প্লিজ আমাকে এদেশ থেকে পার করে দাও, আমি এদেশ থেকে চলে যাব। তখন আমাকে বলে যে দেশ থেকে কোথায় যাবা? আমি বললাম তুমি যেখানে খুশি আমাকে সেখানে নিয়ে যাবো, আমি এদেশে থাকবো না। ওর কাছে খুবই কান্নাকাটি করি। কান্নাকাটি করার পর ও বলে আচ্ছা ঠিক আছে, পাগলামি না করে আমাকে তখন বলে যে তুমি তোমার আঙ্কেলের সাথে কথা বলো। তখন আমি আমার আঙ্কেলের সাথে কথা বলি। আঙ্কেলের সাথে কথা বলার পরে আঙ্কেলকে আমি খুবই কান্নাকাটি করি, সব কিছু বলি। বলার পর আঙ্কেল বলে যে ঠিক আছে, তাহলে তুই কানাডাতে চলে আয়, লন্ডনে চলে আয়।
তখন আঙ্কেল আমাকে লন্ডনে আমার ভিসা টিসা সব কিছু ঠিকঠাক করার পর আমি তখন আঙ্কেলের কাছে লন্ডনে চলে যাই, আমি আর আমার মেয়ে যাই। বাট আমরা ওখানে 3 মাস থাকার পরে হচ্ছে আমার স্বামী নাসির আবারও আসে, নাসির আসে লন্ডনে। আসার পরে আমি প্রায় ওখানে 6-7 মাসের মতো থাকি। অ্যান্ড 6-7 মাস পরে আমাদের মানে সব কিছুই মোটামুটি ভালোই চলতেছিল। অ্যান্ড 6-7 মাস পরে আমি আর আমার কোনো কিছু নিয়ে টেনশন করি না, যা হবার তা হয়ে গেছে, আমার মেয়েকে তো আমি পাইছি, আমার আর কিছু দরকার নাই। 6-7 মাস আমি লন্ডনে ওখানে আমার আঙ্কেলের কাছে থাকার পর আমি তখন আবারও মানে বাংলাদেশে আসি। অ্যান্ড বাংলাদেশে আসার পর আমি যে দৃশ্যটা দেখতে পাই, আমি বাংলাদেশে আসার পর দেখতে পাই আমি যে পেট্রোল পাম্প বিক্রি করে দিয়েছিলাম, মানে আমার যে পেট্রোল পাম্পটা বিক্রি করা হয়েছিল, ওই পেট্রোল পাম্প আমার স্বামী নাসিরের আন্ডারে চলতেছে। মানে পেট্রোল পাম্প নাসিরের আন্ডারে চলতেছে, নাসির চালাইতেছে। মানে পেট্রোল পাম্পের নামও চেঞ্জ করে এটা নাসির চালাইতেছে, মানে নাসির এটার সম্পূর্ণ তত্ত্বাবধানে। আমি তখন চিন্তা করতেছি কী ব্যাপার, এটা তো আমরা বিক্রি করে দিয়েছি। আমার নাসিরকে বলি যে নাসির, এটা তো আমরা বিক্রি করছি, তাহলে তুমি এটা কীভাবে চালাইতেছো? আমাকে বলে যে আমি এটা আবার কিনে নিছি। আমি তখন বলি যে কীভাবে কিনে নিলা, আর তুমি এত টাকা কোথায় পেলে? আমরা কিন্তু এটা তখন অনেক টাকা বিক্রি করছি। আমি বলি যে তুমি এত টাকা কোথায় পেলা? আমাকে বলে যেভাবেই হোক আমি পাইছি, আমি তো পাইছি না। তো এখন আমার মাথায় তখন বিভিন্ন রকমের সন্দেহ কাজ করতে থাকে, মানে প্রচুর পরিমাণ সন্দেহ কাজ করে। ব্যাপার কি আমি তো কিছুই বুঝতে পারতেছি না, যে পেট্রোল পাম্প বিক্রি করে দিলাম, এই পেট্রোল পাম্প আবার নাসিরের কাছে কীভাবে গেল? এটা নিয়ে যখন আমি আমার খালাম্মার সাথে কথা বলি, অ্যান্ড খালাম্মা একটা পর্যায়ে আমার উপরে রেগে যায়, মানে খালাম্মা আমার উপরে রেগে যায়, খালাম্মার সাথে আমার প্রচুর পরিমাণ ঝগড়া লেগে যায়। অ্যান্ড ঝগড়া লেগে যাওয়ার পরে আমি তখন মানে কেমন জানি আমার ভিতরে অনেক বেশি সন্দেহ লাগে। অ্যান্ড আমি যে পুলিশ সদস্যটাকে সাথে করে নিয়ে নাসির হচ্ছে আমার টাকা দিয়ে মুক্তিপণ দিয়ে আমার মেয়েটাকে ছুটে আনছিল, আমি খুবই গোপনীয়তা রক্ষা করে পুলিশ সদস্যের সাথে একদিন কথা বলার পরে ওই পুলিশ সদস্য আমাকে বলতেছে যে আপনি অনেক বোকা, আপনি নাসিরের মায়ের চালাকিটা বুঝতে পারেন নাই। আমি বললাম যে বুঝতে পারি নাই মানে? পরে আমাকে বলতেছে যে ওরা মানে নাসির আপনার সাথে চালাকি করছে। আমি বলি কী চালাকি করছে? পরে বলতেছে নাসির আপনার মেয়েটাকে কিডন্যাপ করছে। আমি বলি নাসির? বলে হ্যাঁ, নাসিরের ড্রাইভার আপনার মেয়েটাকে কিডন্যাপ করছে। তা আমি বলি যে নাসিরের ড্রাইভার আমার মেয়েটাকে কিডন্যাপ করলে নাসির থানা থেকে আপনাদেরকে নিয়ে গেল, ডিবি নিয়ে গেল, পুলিশ নিয়ে গেল, এত কিছু করলো মানে কি? পরে আমার বলতেছে সব কিছু ছিল নাসিরের সাজানো নাটক। আমি তখন বলতেছি তাহলে আপনি এই কথাগুলো আমাকে এতদিন কেন বলেন নাই? উনি আমাকে বলে যে দেখেন আমিও কিন্তু নাসিরের আন্ডারে বন্দি। আমি বললাম যে কেন? উনি আমাকে বলে যে আমি আপনাকে সব কথা বলতে পারবো না, আমি আপনাকে শুধু এই কথাগুলো বলেছি, আর আপনি যদি আমার ভালো চান কখনো আমার নাম প্রকাশ করবেন না। আমি আপনার আব্বাকে অনেক বেশি ভালোবাসি, আর আপনার আব্বার সাথে আমি অনেক চলাফেরা করেছি, যার জন্য আমি আপনাকে এই কথাগুলো বলে দিলাম, কিন্তু প্লিজ আপনি এই কথাগুলো কখনো বলবেন না। এরপরে আমি আস্তে আস্তে খোঁজখবর নিয়ে জানতে পারি যে আমাদের যে আরও একটা বাড়ি ছিল সিলেটে, ওই বাড়িটাও নাসির আমার কাছ থেকে লিখে নেয়। যখন আমি যখন আমাদের পেট্রোল পাম্পটা দিয়ে দেই, ওখানে যে সিগনেচার করেছিলাম, বাট সেম দলিলে নাসির কী করে ওইটা উল্লেখ করে রাখে আমাদের বাড়িটাও। অ্যান্ড তখন আমি প্রচুর পরিমাণ মানে পাগল টাইপের হয়ে যাওয়ার পরে আমি আঙ্কেলকে ফোন করি, আমার আঙ্কেলকে আমি হচ্ছে লন্ডন থেকে নিয়ে আসি। আঙ্কেল আসার পর আঙ্কেল খুব স্ট্রংলি আমাকে নিয়ে থানায় মামলা করে। থানায় মামলা করার পরে বাট থানায় যাই, আমরা ডিবিতে যাই, র্যাবেতে যাই, অনেক চেষ্টা করি, প্রায় 2 বৎসরের মতো আমরা এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করি। অ্যান্ড 2 বৎসর পরে আমি অনেক কষ্টের পরে নাসিরকে জেলে ঢুকাইতে পারি। মাঝে আরেকটা ব্যাপার বলে রাখি, আমি কিন্তু নাসিরকে ডিভোর্স করে দিই। লন্ডন থেকে আসার পর যখন আমি এই ঘটনাগুলো জানতে পারি, আমি নাসিরকে ডিভোর্স করার পরে তখন হচ্ছে আমি আইন আদালতের মাধ্যমে বা সিসি ক্যামেরা দ্বারা স্কুলের সামনে থেকে ওই পুরনো রেকর্ডিংগুলো আবার সব কিছু টানার পরে বোঝা যায় যে নাসিরের ড্রাইভারে কিন্তু আমার মেয়েটাকে কিডন্যাপ করছিল। এবং ড্রাইভারকে জিজ্ঞাসাবাদের খাতিরে ড্রাইভার একটা সময় বলে যে আমার মেয়েটাকে নিয়ে নাসিরের কাছে দিছে। তো এরপরে আমি আর আমার বাড়ির যেটা দলিল হয়ে গেছে, আমি যেটা দলিল করে দিছি এটা তো আর আমি ফিরে পাইতেছি না। তবে আমি নাসিরকে 6 মাসের মতো জেল খাটাইছি। 6 মাসের মতো জেল খাটানোর পরে আমার আঙ্কেল আমাকে রিকোয়েস্ট করতেছে যে তুই চলে আয়, তোর এখানে থাকলে খুব সমস্যা হবে, আর ওরা যে কোনো সময় তোকে মেরেও ফেলতে পারে। এরপর আমি কী করলাম, আমি ওইখান থেকে আবারও হচ্ছে আমার আঙ্কেলের কাছে চলে গেলাম। এই মুহূর্তে আমি আমার আঙ্কেলের কাছে আসি। তো আপন ভাই, আমার যত জায়গা সম্পত্তিগুলো ছিল এগুলো এখন কোনোটাই আমার নাই। সম্পূর্ণ জায়গা সম্পত্তিগুলো আমার খালাম্মা এবং আমার খালাতো ভাই জালিয়াতি করে নিয়ে গেছে। আমি কিছুই করতে পারি নাই। আজকে প্রায় 3.5 বৎসরের মতো আমি লন্ডনেতে আছি। 3.5 বৎসর আমি আমার আঙ্কেলের সাথে আছি। আর আরেকটা ব্যাপার বলে রাখি, এখন বেশ কিছুদিন ধরে প্রতিনিয়ত আমার যে এক্স বয়ফ্রেন্ড আছে, যার নাম ছিল রাজীব আমাকে ফোন করে যাচ্ছে। রাজীব আমাকে বারবার বলতেছে যে রাজীব আমাকে বিয়ে করবে, আমাকে বিয়ে করার জন্য রাজীব মরিয়া হয়ে উঠেছে। আপন ভাই, আমি এখন কী করতে পারি? রাজীবের হচ্ছে ছেলে আছে, মেয়ে আছে, ওর অনেক বড় একটা সংসার। এখন ও আমাকে বারবার বলতেছে যে ও আমাকেও রাখবে, ওর ওই বউটাকেও রাখবে। কিন্তু আমি এখন কি করতে পারি? আমি কি রাজীবের কাছে গেলে আমার জন্য ভালো হবে, নাকি না গেলে ভালো হবে? আপন ভাই, আপনি
আমাকে একটা বুদ্ধি দিবেন। আর এই মুহূর্তে বিয়ে শাদী করার মতো কোনো রকম ইচ্ছা আমার নাই। আমি বিয়ে করতে চাই না, কোনো সংসারে হতে চাই না, আমার সংসারে হওয়ার কোনো ইচ্ছা না। আমার মেয়েটাকে নিয়ে আমি আমার বাকি জীবনটা কাটাতে চাই, অ্যান্ড লন্ডনের মাটিতে আমি আমার বাকি সময়গুলো কাটাতে চাই। আমি আর কখনোই হচ্ছে আমার ওই খালাতো ভাইয়ের কাছে আমি যেতে, আমার খালাতো ভাইয়ের সাথে ডিভোর্স হয়ে গেছে, আমি আমার রাজীবের কাছে আমি ফিরে যেতে চাই না। কিন্তু রাজীব খুবই পাগলামি করে, ফোন করে আমাকে প্রচুর পরিমাণ ইমোশনালি ব্ল্যাকমেল করে বা ইমোশনালি কথাবার্তা বলে। এখন আপনার কাছে কি মনে হয়, কি মনে হয় যে আমি যদি রাজীবকে বিয়ে করি বা রাজীবের ওই সংসারটা ভেঙে যাবে কিনা, বা এটা আমি কী করতে পারি? অ্যান্ড আমার খালু, আমি যখন আমার আঙ্কেলের কাছে এই ব্যাপারগুলো বলি, আমার এখানে আঙ্কেল আছে, আমার আন্টি আছে, মানে আমার চাচা এবং চাচি ওরা আছে, আর আমি তাদেরকে বলি, বাট তারাও আমাকে সেম কথাটাই বলেছে, ঠিক আছে ছেলেটা যদি তোমাকে বিয়ে করতে চায় তাহলে প্রবলেম কি, তুমি যদি তাকে বিয়ে করো তার 2টা বউ থাকবে, সমস্যা নাই, একটা ছেলে 2টা বউ থাকতেই পারে। এভাবে তারা হচ্ছে আমাকে বুঝায়। আপন ভাই আমি ঠিক বুঝতে পারতেছিলাম না যে আমি কোন ডিসিশনটা নিলে আমার জন্য বেটার হবে। আমি এখন খুবই দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছি। আর আরেকটা ব্যাপার আমি আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে আমি আপনার কাছে জাস্ট প্রশ্ন করতেছি। আমি একটা ব্যাপার এটার আমি এখনও কোনো হদিশ পেলাম না। আমি এখনও জানি না যে আমার বাবা যেভাবে হঠাৎ করে পাগল হয়ে গেল আমার বিয়ে ঠিক হওয়ার পরে, আমার যখন নাসিরের সাথে আমার যখন রাজীবের সাথে বিয়ে ঠিক হলো, তখনই কিন্তু আমার আব্বা হঠাৎ করে পাগল হয়ে গেল এবং একটা পর্যায়ে আমার আব্বা মারা গেল। অ্যান্ড সেম আমার মাও সেমভাবে আমার মায়ের অবস্থাও সেমভাবে ঘটলো। এখন কি এটার পিছনে আমার আন্টির কোনো রকম হাত আছে কিনা, বা আমার আন্টি আমার আব্বা আম্মাকে মারতে পারে কিনা? আমার কাছে মনে হয় যে আমার খালাম্মে আমার আব্বা আম্মাকে মারছে, কিন্তু সেটার কোনো প্রমাণ আমি এ পর্যন্ত পাই নাই। শেষে আমি যেটা বুঝতে পারি যে আমার আব্বা আম্মাকে না মারলে তারা আমাদের সম্পদগুলো কেন নিল। আজ আমার খালাম্মা আমার সাথে শত্রুর মতো ব্যবহার করে, খুবই খারাপ ব্যবহার করে আমার খালাম্মা আমার সাথে। আপন ভাই আমি সব ব্যাপার নিয়ে একটু কনফিউশনে আছি, যদি পারেন আমাকে একটু ফোন করবেন। এটা আমার ফোন নাম্বার, ফোন করলে আমি আপনার সাথে ডিটেলসে কথা বলতে পারবো, অথবা আপনি আমাকে মিস কল দিলে আমি আপনাকে ফোন করবো। আপন ভাই অনেক ভালো থাকবেন, অ্যান্ড যদি সম্ভব হয় আমার জীবনের গল্পটা আপনি প্রচার করবেন। আপনার জন্য ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, গল্পটা শুরু করার শুরুতে আমি বলেছিলাম যে ওনার গল্পটা যখন আমি শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছিলাম, আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেছে। আমি কোনোভাবেই চিন্তা করতে পারিনি যে আমি একটা ব্যাপার অনেকের কাছে শুনেছিলাম যে মার বোন খালা মায়ের চেয়েও ভালা, খালাম্মার গায়ে নাকি মায়ের গন্ধ পাওয়া যায়। উনি আমাকে শেষে যে প্রশ্নগুলো করেছিল, লুবনা আমাকে শেষে যে প্রশ্নগুলো করেছিল যে ওনার বাবা মা মারা যাবার পিছনে তার খালার কোনো হাত আছে কিনা, বাট আমার কাছে যেটা মনে হয় যে ওর খালার হাত থাকলেও থাকতে পারে। কারণ আই ডোন্ট নো, বাট আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন বা আপনারাও চিন্তা ভাবনা করবেন যে ওর যখন বিয়ে ঠিক হলো রাজীবের সাথে, ইন দ্য মেইন টাইম ওর খালাম্মা কিন্তু ওর বাপ কিন্তু পাগল হয়ে গেল। ওর বাপ ওই সময় পাগল হওয়ার কোনো যুক্তিকতা নাই, হঠাৎ করে কেন একটা সুস্থ মানুষ পাগল হয়ে গেল। এবং সেকেন্ডলি যখন ওর মা লুবনার মা যখন লুবনার সাপোর্ট নিয়েছে, বলেছে যে তুই আমার কাছে থাকবি, কোনো প্রবলেম নাই, লুবনার সাপোর্ট যখন ওর মা নিয়েছে, ইন দ্য মেইন টাইম লুবনাদের বাসায় কিন্তু ওর যেই খালাম্মা আছে, খালাম্মা কিন্তু লুবনাদের বাসায় থাকতে শুরু করছে, এবং একটা পর্যায়ে লুবনার মাও কিন্তু পাগল হয়ে শেষ পর্যন্ত মারা গেল। বাট আমার কাছে মনে হয় যে এগুলোর পিছনে লুবনার খালাম্মার হাত আছে। আমার কাছে মনে হয়, আমার ছোট্ট মস্তিষ্কে আসে যে ওর খালাম্মার হাত আছে, কারণ খালাম্মা এখানে কিছু একটা করেছে। আসলে এরকম অনেক তান্ত্রিক দিয়ে করানো যায়, পাগল করে ফেলানো যায়, মারা যায়। আবার আমি শুনেছিলাম যে একটা পর্যায়ে সিল, আমরা অনেকেই চিনি সিল পাখি, ওইটার মাংস খাওয়াই দিলেও কিন্তু মানুষ নর্মালিভাবে পাগলে একটা পর্যায়ে মারা যায়, বাথরুম বন্ধ হয়ে যায় আর কি, একটা পর্যায়ে মারা যায়, ওরকম অবস্থা হয়। এখন আই ডোন্ট নো, এটা আমি আসলে জাস্ট সন্দেহ করে বলতেছি, এটা কতটুকু ট্রু হবে বা এটা উনি জানে। কিন্তু ওনার সাথে যখন আমি কথা বলেছি, লুবনার সাথে যখন আমি কথা বলেছি, উনি আমাকে কিছু প্রুফ দেখিয়েছে, কিছু প্রমাণ দেখিয়েছে, ওর হাজব্যান্ডের কিছু ছবি বা আরও কিছু প্রমাণ আমাকে দিয়েছে। তো আমার সব কিছু দেখা শোনার পর আমার কাছে যেটা মনে হলো যে ওনার লুবনার সাথে যেটা হয়েছে এটা সম্পূর্ণ একটা এটা একটা পরিকল্পিতভাবে ওনার সাথে করা, একদম সম্পূর্ণ পরিকল্পিত। সেমভাবে তার বাবাকে সরাই দিল, তার মাকে সরাই দিল, এবং মেয়েটাকে কিডন্যাপ করলো, তার কাছ থেকে মুক্তিপণ স্বরূপ তাদের পেট্রোল পাম্প ছিল এটা নিয়ে গেল, এবং সেখানে বাড়ি ছিল, বাড়িটা পর্যন্ত দলিল করে নিয়ে গেল। শেষ পর্যন্ত লুবনা অনেক খুশি যে সে তার হাজব্যান্ডকে জেল খাটাইতে পারছে। আই ডোন্ট নো যে 6 মাস জেল খাটিয়ে সে তার হাজব্যান্ডের কাছ থেকে কী পাইছে, কিন্তু জায়গায় সম্পত্তি বা ওগুলো তার আর কোনো দরকারও নাই, কারণ সে তো এখন লন্ডনে সেট হয়ে গেছে, এগুলো তো দরকার নাই। এবং শেষে যে প্রশ্নটা উনি আমাকে করেছিল যে উনি এখন
রাজীবের কাছে গেলে কতটুকু ভালো হবে। রাজীবকে আমি খুব বেশি ভালো বলতে পারি না। আমি আগেও বলেছি, এখনও বলি, রাজীব, আমি লুবনাকেও বলেছিলাম যে রাজীব যদি লুবনাকে সত্যিকারে ভালোবাসতো, সেখানে রাজীবের মা হোয়াট এভার যাই হোক, রাজীব কিন্তু তার বাবা মায়ের পক্ষে নিয়ে কিন্তু ওই সময় লুবনাকে ছেড়ে দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করতো না, যদি সে সত্যিকার অর্থে লুবনাকে ভালোবাসতো। প্রয়োজনে গোপনে হলেও সে লুবনাকে বিয়ে করতো, বা যেভাবে হোক লুবনাকে নিয়ে পালায়া যেত প্রয়োজনে। সে ওইটা না করে সে কী করলো, যে আরেকটা বিয়ে করে ফেলছে, তার বাবা মা যেমনি বিয়ে করাইছে। অ্যান্ড সবশেষ যখন জানতে পারছে যে লুবনা এখন ভালো আছে, লন্ডনে থাকা মোটামুটি ভালো আছে, অনেক বছর ধরে যেহেতু আছে, এবং ওনার যদিও বাংলাদেশের জায়গা সম্পত্তিগুলো নাই, কিন্তু লন্ডনে ওনার পজিশনটা অনেক ভালো, সেক্ষেত্রে উনি অনেক বেশি ভালো আছে। এটা জানার পরও রাজীবের ভিতরে একটা লোভ কাজ করতে পারে, সেম যেমনটা হচ্ছে নাসিরের মাঝে কাজ করেছিল, এমনটা হতে পারে। বাট আই ডোন্ট নো, ব্যাপারগুলো আমার কাছে মনে হলো, আমি এই জন্য বললাম। বাট এই গল্প সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে বা আপনার কোনো বিষয় না বুঝে থাকলে আমাকে কমেন্টস বক্সে লিখে পাঠাবেন। দর্শক বন্ধুরা, আমি মাঝে মাঝে জীবনের গল্পের অনুষ্ঠানে এমন সব গল্প পাই যেটা আমার নিজের বিশ্বাস করতে খুব কষ্ট হয়েছে। আমি যখন লুবনার জীবনের গল্পটা পেয়েছিলাম, আমার কাছে ব্যাপারটা কেমন একটু কাল্পনিক মনে হয়েছিল, কিন্তু আল্লাহকে সাক্ষী করে বলে উনি আমাকে প্রত্যেকটা ব্যাপারে প্রুফ দিয়েছে, প্রত্যেকটা ব্যাপার আমাকে প্রমাণ দিয়েছে, আপন ভাই এটা আমার প্রমাণ, এটা আমার ডকুমেন্ট। এবং উনি আমাকে এটাও বলেছে যে আমি বাংলাদেশে যদি থাকতাম বা আপনি যেখানে আছেন ওখানে থাকলে আমি রেডিও অনুষ্ঠানে এসে আপনাকে আমার গল্পটা শোনাইতাম। যাই হোক দর্শক বন্ধু, ওনার গল্পটাকে সত্য মিথ্যে প্রমাণ করার জন্য আমি কিন্তু গল্পটা প্রচার করিনি। শুধুমাত্র গল্পটা প্রচার করেছি এই কারণে, এই গল্প থেকে আপনি কিছু একটা শিখেন, যেন আপনার অবস্থা কোনোভাবে এই হচ্ছে লুবনার মতো না হয়। আপনার অবস্থাটা যেন লুবনার মতো না হয়। লুবনার জীবনের গল্প থেকে আপনি এই শিক্ষাটা নিয়ে রাখেন। যদি লুবনার মতো কেউ আপনাকে ঠকাতে চায়, আপনি সেখান থেকে মনে রাখবেন যে লুবনা নামের একটা মেয়ের জীবনে এরকম একটা ঘটনা ঘটেছিল। এটা জাস্ট আপনার লাইফের একটা এক্সপিরিয়েন্স, একটা অভিজ্ঞতা স্বরূপ আমি আপনাকে বলবো জীবনের গল্পটা শুনে যান। দর্শক বন্ধুরা, আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবে। আপনাদের সুস্থ থাকার প্রত্যাশায় আমি আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো জীবনের গল্প নিয়ে, জীবনের গল্প এই অনুষ্ঠানে আমি আবারও হাজির হয়ে যাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়, আর টাটা বাই।